বিয়ে যদি কেউ করতে চায় তাহলে সবার আগে কিছু জিনিস শিখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেরই যদি কমিটমেন্ট থাকে যে আমার যাই হোক, আমি মনে যত কষ্টই পাই, আমার যত রাগে আসুক, আমার যত জিদি উঠুক, ইসলাম যে যে কথাটা বলবে আমি ওইখানে সাবমিট করব। হাজব্যান্ডও এটা মনে করতেছে, ওয়াইফও এটা মনে করতেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কনফ্লিক্ট কমে আসে। বিবাহিত জীবন কেমন হয় এটা আমরা পুরাটাই, আমাদের জ্ঞানটা হচ্ছে নাটক সিনেমা বেসড। ভবিষ্যৎ জীবনের জন্য যদি প্রস্তুত করতো তাহলে কিভাবে একটা ভালো স্বামী হইতে হয় এটা আমাকে শেখানোর কথা ছিল। আমি দেখেছি এমন কেউ নাই যে দিনদা সে বিয়ে করতে চায় না। তো আসলে যারা মেয়ে খুঁজছে তারা কি দেখে বিয়ে করবে এন্ড কোথায় পাবে? সুতরাং আপনি যদি নিজে একজন দিনদার জীবনসঙ্গী চান তাহলে সবার আগে আপনাকে দিনদার হইতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে শামসুল আরেফিন শক্তি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে পডকাস্ট অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমি নিজে যখন বিয়ে করেছিলাম, আমি হচ্ছে একদম আমার ভার্সিটির শেষে, মানে শেষ হওয়ার সাথে সাথে বিয়ে করেছিলাম। তখন অ্যাক্টিভ কোনো জবও ছিল না, আলহামদুলিল্লাহ। আর আমি বিয়ের প্রিপারেশনে আপনার কোর্সটা করেছিলাম, ম্যারেজ প্রিপারেশন কোর্স। আর যারা এখন বিয়ে করতে চায়, কারণ আমার অনেক ফ্রেন্ডরা এখনো বিয়ে করেনি, এখন চিন্তা করতেছে আচ্ছা আচ্ছা 3-4 বছর পরে আচ্ছা বিয়ে করবো কিনা, তখন আসলে অনেক প্রশ্ন আচ্ছা কি করব। তখন আমি সবসময় আপনার সেই কোর্সটার কথা বলি, কারণ আমাকে সেটা অনেক হেল্প করেছে। কারণ ওটা আমার প্রথম নলেজ ছিল বলা যায় এই সম্পর্কে, বিয়ের নলেজ নিয়ে। আর তখন বুঝতাম না আপনার কথাগুলোর গভীরত্ব, কিন্তু বিয়ের পরে সংসার করতে করতে বোঝা যাচ্ছে। সংসার করতে করতে এমনকি প্রথম বছরে বুঝতাম না, অনেক যেমন দুইজনের মন আলাদা, এটা আমি আসলে আমার বাচ্চা হওয়ার পর বুঝছি যে এত মনের ডিফারেন্স। তো আসলে সেজন্য আজকে এই টপিকটা সিলেক্ট করা, যে আসলে যারা বিয়ের প্রস্তুতি নিতে চায়। কারণ এখন আসলে আমি যেহেতু ওই সময় বিয়ে করেছি, আমি দেখেছি যারা দিনে থাকে তারা আর্লি বিয়ে করতে চায়, কিন্তু আবার পরিবার দিতে চায় না। কারণ আমাদের হয়তো তারাও আর্লি বিয়ে করেছিল, বাট তারা কেন জানি দিতেই চায় না, মানে একটা যুদ্ধ লেগে যায়। আর এটা সবার মধ্যে কমন। আমি দেখেছি এমন কেউ নেই যে দিনদা সে বিয়ে করতে চায় না। এটা গেল একটা অংশ। আবার অনেক অংশ আছে যারা বিয়ে করতেই চায় না। দেখবেন 35 বছর বয়স বিয়ে করতেছে না, মানে দুইটার মধ্যে পুরা পার্থক্য। আবার অনেককে দেখা যায় মাঝে আছে, এখন বিয়ে করলে কি ক্যারিয়ারে বাধা হবে কি না, এটা নিয়ে হচ্ছে তারা অনেক চিন্তায় থাকে। তো প্রথমেই যারা জানতে চায়, ধরেন কেউ যদি বিয়ে করতে চায়, সে ডিসাইড করেছে আমি করব, তাহলে তার প্রস্তুতিটা কিরকম হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আসলে বিয়ে যদি কেউ করতে চায় তাহলে সবার আগে কিছু জিনিস শিখতে হবে। হ্যাঁ, মানে দেখেন আমাদের আহ, আমরা যে পড়াশোনাটা করি এটাকে বলা হয় যে আমাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে দেওয়া হয়, কিন্তু আসলে ভবিষ্যৎ জীবনের জন্য না, অ্যাকচুয়ালি এটা আমাদের ভবিষ্যৎ সার্ভিসের জন্য প্রস্তুত করে। তাহলে ভবিষ্যৎ জীবনের জন্য যদি প্রস্তুত করতো তাহলে কীভাবে একটা ভালো স্বামী হইতে হয় এটা আমাকে শেখানোর কথা ছিল, তাই না? একজন ভালো সন্তান কীভাবে হতে হয়, স্বামী কীভাবে হতে হয়, একজন ভালো বাবা কীভাবে হতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের কারিকুলামের মধ্যে নাই। কিন্তু আপনি দেখবেন যখন আপনি কর্মজীবনে ঢুকতেছেন তখন আপনার জীবনের দিনের অধিকাংশ সময়টাই হয়তো আপনি অফিসে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় অফিসে কাটাচ্ছেন, এবং বাকি সময়টা আপনার রোল হচ্ছে আপনি একজন হাজব্যান্ড, আপনি একজন বাবা, আপনার যদি বাসায় মা বাবা থাকেন আপনি একজন সন্তান। এটা হচ্ছে আপনার মেইন রোল, মানে মোস্ট অফ দ্য ডেইজ আপনার রোল হচ্ছে এইটা, মোস্ট পার্ট অফ দ্য ডেইজ। কিন্তু কথা হচ্ছে এইটার ব্যাপারে কোনো প্রস্তুতি কিন্তু আপনাকে শেখানো হচ্ছে না। 2 নম্বর হলো আপনি আপনার সার্ভিসে কতটুকু ইনপুট দেবেন, এইটাও কিন্তু নির্ভর করতেছে আপনি বাসায় কেমন ছিলেন, আপনার রাতটা কীভাবে কেমনটা কাটছে, বাসায় আপনি হ্যাপি কিনা, আপনার সন্তান নিয়ে কোনো টেনশন আছেন কিনা, বা আপনার ওয়াইফ নিয়ে কোনো টেনশন আছেন কিনা। এই জিনিসটার ইফেক্টটা কিন্তু আপনার পারফরমেন্সের, আপনার জব পারফরমেন্সে গিয়ে পড়তেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে এমন একটা জিনিস আমাদেরকে আসলে কখনোই শেখানো হয় না, যে জিনিসটার উপরে আমার পুরো বাকি জীবনটা নির্ভর করতেছে, যে রোলের উপরে। হ্যাঁ, তো একটা কথা বলে যে বিয়েটা যদি ঠিকমতো হয় তাহলে, ঠিকমতো না হয় তাহলে জীবনটা দোজক হয়ে যায়, এরকম কথা আমরা প্রায়ই শুনি অনেকের কাছে। আবার ঠিকমতো যদি ম্যাচ করে তাহলে এই জীবনটাই যেন জান্নাতে পরিণত হয়। তো ব্যাপারটা এটা আর কি, যে আসলে আমাদের কেউ যদি মনস্থ করে যে আমি বিবাহ করব, সেক্ষেত্রে ব্যাপারটা আসলে আমাদের সমাজের মধ্যে এটা একটা জিনিস দাঁড়ায় গেছে যে এইসব মানুষ একা একাই শেখে, একা একাই পারে, ঠিক আছে না? তো একা একাই শেখে, আসলে তো সবই শেখা যায়, মানে পরিস্থিতিতে পড়লে তো মানুষ সবই শিখে ফেলে, সবচেয়ে বড় কথা হলো এটা। কিন্তু আগে থেকে যদি আমাদের কিছু নলেজ না থাকে তাহলে পরে এটা তো একটা নাইনসাফি, যে আমি কোনো জ্ঞান ছাড়া আমি একটা জায়গায় গেলাম। একটা ব্যবসা শিখতেছে একজন মানুষ, ব্যবসা করবে, তো তার আগে তাকে সে কিছু শিখতে চায়, কিছু জিনিস মার্কেট স্টাডি করে, কিছু জিনিস করে শিখে। হ্যাঁ, কিন্তু বিয়ে এত বড় একটা জিনিস, আমরা বুঝতে পারতেছি এটা এত বড় জিনিস, আমার বাকি একটা দিন কেমন কাটবে, পুরো দিনটা কেমন কাটবে, এটা আমার কিন্তু বিয়ের উপর নির্ভর করে অনেকটা অংশ, আমার সংসারের উপরে।
কিন্তু এইটা কিভাবে সুন্দরভাবে রান করতে হয়, একজন আদর্শ স্বামী কিভাবে হওয়া যায়, একজন আদর্শ স্ত্রী কিভাবে হওয়া যায়, এইটা আমার কোথাও আমাকে এটা শেখানো হয় না, তাই না? যেন এটা সবাই একা একাই পারে। তো আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স আমি দেখছি যে আসলে মানে কিছু কমন বিষয় আছে। কারণ আমরা পুরুষ মানুষ, আমাদের মধ্যে সমস্ত পুরুষের মধ্যে কিছু কমন ফিচার আছে, সমস্ত নারীর মধ্যে কিছু কমন ফিচার আছে। এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে আমরা জিনিসগুলো সম্পর্কে জানি এবং সে ব্যাপারে যদি আমরা কিছু প্রস্তুতি নিয়ে বিয়েটা করি, তাহলে দেখা যায় অনেক কনফ্লিক্টই কিন্তু এড়ানো সম্ভব, অনেক এক্সপেকটেশন কমানো সম্ভব, তাই না? অনেক কনফ্লিক্ট এড়ানো সম্ভব, অনেক কিছু মেনে নেওয়া সম্ভব, কম্প্রোমাইজ করা সম্ভব। কারণ আমি জানি যে পুরুষ মানুষ এরকম, আমি জানি যে মেয়ে মানুষ আসলে এরকম। আমরা অনেক সময় ভুলটাই জানি, হ্যাঁ, আমাদের যা দেখা এবং আমরা আসলে ভুলটাই জানি, আসলে আমরা ভুলটাই জানি, সত্য কথা। কারণ আমরা বিবাহিত জীবন কেমন হয় এটা আমরা পুরাটাই, আমাদের জ্ঞানটা হচ্ছে নাটক সিনেমা বেসড, ঠিক আছে না? নাটক সিনেমাতে যে যে ভালোবাসাটা দেখানো হয় এটা অ্যাকচুয়ালি ফেমিনিন প্যাটার্ন অফ লাভ, এবং এটা নিয়ে প্রচুর গবেষণা আছে, প্রচুর বইপত্র আছে এটা নিয়ে সাইকোলজিস্টদের, যে ওনারা লাভটাকে 5টা ভাগে ভাগ করছেন। তার মধ্যে যেটা খুনসুটিমূলক বা যেটা বেশি মানে দেখি, আমরা যেগুলো দেখি যে ডেডিকেশনমূলক যেগুলো আছে, মানে যেই ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে বিভিন্ন খুনসুটি, বিভিন্ন ইয়ে করা, হ্যাঁ, বিভিন্ন কি বলা যায় পটানোমূলক কাজকর্ম যেগুলা। তো ওনারা বলতেছেন যে এইটাই ভালোবাসাটা, এটা হচ্ছে ফেমিনিন প্যাটার্ন অফ লাভ। আর মেল প্যাটার্ন অফ লাভ কেমন, এটা আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একজন পুরুষ মানুষ তার ভালোবাসাকে এক্সপ্রেস করে দায়িত্ব পালনের মধ্য দিয়ে, ওন করার মধ্য দিয়ে, ডিফেন্ড করার মধ্য দিয়ে, হ্যাঁ, তার কি বলা যায় আমার ওনিংয়ের মধ্য দিয়ে, যে এটা আমার, এইগুলোর মধ্য দিয়ে সে তার ভালোবাসাকে এক্সপ্রেস করে। দুজনের এক্সপ্রেশন ভিন্ন। এর ফলে হয়ে গেছে কি, আমরা একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে ওই নাটক সিনেমার ভালোবাসা খুঁজতেছে, যেটা সে পাচ্ছে না, কারণ ওটা আসলে মেল প্যাটার্ন অফ লাভ না। তার ভালোবাসার এক্সপ্রেশন আলাদা। সে মুখে আপনাকে মানে একটা পুরুষ মুখে হয়তো বলে না দিনের মধ্যে কয়েকবার যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সে তার কাজের মধ্য দিয়ে অফিসে কাজ করতেছে, এত কষ্ট করতেছে, বাজার করতেছে, এই সেই হ্যান ত্যান, তার ঘরের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করতেছে, এটা তার লাভের এক্সপ্রেশন। তো যার কারণে এই বিষয়গুলো যদি, খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা জানি, আমাদের অনেক এক্সপেকটেশন কমানো সম্ভব, আমাদের ম্যারিটাল লাইফটা অনেক হ্যাপি করা সম্ভব, হ্যাপিনেস লেভেল বাড়ানো সম্ভব, কনফ্লিক্ট কমে আনা সম্ভব। তো এই কারণে আর কি, যে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে সবার আগে তার উচিত মানে বিয়ে পরবর্তী জীবনের যে বিষয়গুলো রয়েছে এগুলো শেখা। হ্যাঁ, বিশেষ করে বিয়ে পরবর্তী জীবনে তার মানে আমরা সাধারণত চিন্তা করি যে আমি বিয়ের আগে যাই করি তাই করি, বিয়ের পর ভালো হয়ে যাব। সো ভালো হয়ে যাওয়ার রাস্তাটাও তাকে শিখতে হবে। আর 2 নম্বর হচ্ছে একজন আদর্শ স্বামী কীভাবে হইতে হয় সেটা তাকে শিখতে হবে। হ্যাঁ, উইমেন সাইকোলজি, বা একইভাবে যদি মেয়েদের ক্ষেত্রে চিন্তা করি যে মেল সাইকোলজি কীরকম, এটা তার এই সম্পর্কে তার কিছু স্টাডি হওয়া প্রয়োজন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে একজন যখন আমার সন্তান হবে, আমি কি প্যারেন্টিং সম্পর্কে কোনো স্টাডি থাকে না, প্যারেন্টিং সম্পর্কে। এবং এই প্যারেন্টিং সম্পর্কে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফদের কোনো স্টাডি থাকে না, এইটা প্রভাব পড়ে হচ্ছে প্রথম সন্তানের উপর গিয়ে। প্রথম সন্তান সবচেয়ে বেশি মার খায়, সবচেয়ে বেশি ব্যাড প্যারেন্টিংয়ের শিকার হয়। পরের সন্তানগুলোকে তার অত মারটার খায় না, অত মানে, কিন্তু প্রথম সন্তানের উপর দিয়ে ব্যাড প্যারেন্টিংয়ের পুরো এফেক্টটা গিয়ে পড়ে। তো যার কারণে এই বিষয়গুলো শেখার, এগুলোর কিছু জিনিস না শিখে আমরা দুনিয়াতে তো কোনো কিছু করি না। এখানে ভাই প্রস্তুতি নিয়ে আমার একটা নিজের মাথায় আসলো, সেটা হচ্ছে আমি নিজে পার্সোনালি বিয়ের জন্য খুব ভালো প্রিপেয়ার ছিলাম। মানে এত আমাকে মানুষ কঠিন বলছে, যেহেতু আমি আর্লি বিয়ে করছি, আমাকে এমন ভাবে অন্য মানুষরা বুঝাইছে যে বিয়ে মানে খুব একটা কঠিন কিছু, আর সেটার জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নিছি। তো আমার আলহামদুলিল্লাহ বিয়ের লাইফটা অনেক সহজ ছিল, মানে এখনো যাচ্ছে, কিন্তু আমি আবার প্যারেন্টিংটা ওইভাবে নেইনি। তো আমার জন্য প্যারেন্টিং এর নলেজটা যেহেতু ছিল না, আমার জন্য এটা খুব কঠিন লাগছে। আমি সেদিন শিবলি মেহেদীবের সাথে অনেকক্ষণ কথা বলছি, তখন ভাই অনেকগুলো সাজেশন দিল। তখন বললো, ইস, এটা আমি থেকে শিখছি 1 বছরে। আচ্ছা, হয়তো তোমার এই করলে চাপ সহজ হইতো, আমি এটা করিনি, কিন্তু এটা যদি আমি প্রস্তুতি নিতাম বা ওনার সাথে আগে দেখা করতাম তাহলে কিন্তু আমার জন্য সহজ হতো। মানে আপনার আগে যদি কিছু নলেজ থাকতো, ব্যাকগ্রাউন্ড নলেজ খুব ইম্পর্টেন্ট। বিয়ের সময় নিছিলাম, আমি বিয়ের সময় আপনার ওটা কোর্স করে, আপনার বই পড়ে আর টুকটাক নলেজ থেকে আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম এই চ্যালেঞ্জেস আসবেই। তো আসলে প্রথমত যেটা বললেন যে জ্ঞান, এটা যদি না থাকে অনেক সমস্যা হবে, আর অনেক মিসকনসেপশনও আছে। যেমন আমার একটা ফ্রেন্ড আর আমি ম্যারিড ছিলাম, আরেকটা ছেলে বিয়ে করবে, আমরা একই ব্যাচের। তো সে আমাদের দুইজনকে জিজ্ঞাসা করছে যে কি জানি বউয়ের সাথে কি কখনো ঝগড়া হয়। ওর ধারণা যে দিনী মেয়ে কখনো ঝগড়া হয়, দুইজন বলছে হ্যাঁ হয় একসাথে। তারপরে কি তোর বউ কি সব কথা শুনে এই দুজনে একসাথে না করছে, হয় না। মানে এই যে একটা মিসকনসেপশন থেকে যায়, আচ্ছা দিনী মেয়ে বিয়ে করছে মানে সব কিছুই হবে না এরকম একটা বিষয়, সব কথা শুনবে, মানে যা বলবো তাই হয়ে যাবে, তা তো না। তো ভাই এখানে জ্ঞানের বিষয় আসলে কি কি একটু তো বুঝলাম যে জানা দরকার। এখানে আসলে একটু যদি শর্টে বলতেন যে সাইকোলজিক্যাল ডিফারেন্স কি থাকে বা অন্য কি কি ডিফারেন্স থাকে, যেটা একটু হলে আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকা দরকার। আচ্ছা, মেইনলি হচ্ছে একটা জিনিস হলো যে এই জায়গায় আসলে ইসলামের একটা প্রাসঙ্গিকতা চলে আসে, কিন্তু যে
দেখেন মানে একটা মেয়ে একটা ছেলে পাত্রপাত্রী দুই পরিবেশে বড় হয়েছে, একদম আলাদা ফ্যামিলি কালচার বলেন, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু আলাদা, দুটো মানুষ ভিন্ন জায়গায় বড় হয়। তো এই জন্য আমাদের ওলামা কেরাম আমার একটা কথা বলতেন যে কমন জিনিসগুলো বেশি দেখে বিয়ে করো। হ্যাঁ, সম্ভব হলে নিজ এলাকায় বা দেখা যাচ্ছে যে নিজ জ্ঞাতি গোষ্ঠী, মানে কমন জিনিস যেন বেশি থাকে। একদম আজনবী লোক বিয়ে করতে পারে এটা নিষেধ করেন আর কি। তো এখানে কি যেটা ছিল কোশ্চেনটা ভুলে গেলাম। প্রস্তুতি, মানে প্রস্তুতি বলে কি জানা, সাইকোলজিক্যাল কি জানা দরকার। আচ্ছা, তো যেহেতু কমন জিনিস বেশি থাকাটা ভালো, কমন জিনিস বেশি থাকাটা ভালো, কিন্তু এখানে যেটা হয় যে যেহেতু দুইজন দুই জায়গায় বড় হয়েছে, আমাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো এই জায়গায় একটা কমন গ্রাউন্ড আনতে হবে, সেটা হচ্ছে ইসলাম। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেরই যদি কমিটমেন্ট থাকে যে আমার যাই হোক, আমি মনে যত কষ্টই পাই, আমার যত রাগই আসুক, আমার যত জিদি উঠুক, হ্যাঁ, ইসলাম যে যে কথাটা বলবে আমি ওইখানে সাবমিট করব। হাজব্যান্ডও এটা মনে করতেছে, ওয়াইফও এটা মনে করতেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কনফ্লিক্ট কমে আসে। যে আমরা দুজন দুই কালচারে বড়, কিন্তু আমরা যদি কালচার হিসেবে ইসলামটাকে নিয়ে নিই, তাহলে তো আমাদের মধ্যে সবই কমন। সুতরাং এর কাছে আমিও দায়বদ্ধ, আপনিও দায়বদ্ধ। এই যে একটা সুন্দর ছবি আছে যে উপর ত্রিভুজ, উপরে আল্লাহ, হাজব্যান্ড ওয়াইফ, তা দুইজন যত আল্লাহর কাছাকাছি তারা নিজেরা তত কাছাকাছি। তো ব্যাপারটা এটা আর কি। তো একটা হচ্ছে যে ইসলামটাকে পরিপূর্ণভাবে যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আমরা মানে চর্চার মধ্যে নিয়ে আসি, সাবমিশনের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে এই কনফ্লিক্টগুলো অনেকটা কমে যাবে এবং পরস্পরকে বুঝতে সহজ হবে। হাজব্যান্ড ওয়াইফকে বুঝবে, ওয়াইফ হাজব্যান্ডকে বুঝবে এবং স্যাক্রিফাইস করবে। হ্যাঁ, স্যাক্রিফাইস করবে, এটাই একটা। আর দুই নম্বর হচ্ছে যে আমরা মানে মেল অ্যান্ড ফিমেল যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, যেমন যদি উদাহরণ হিসেবে একটা কথা বলি যে যেমন নর্মালি একটা মেয়ে একটা ছেলের চেয়ে 33% ওয়ার্ড সারাদিনে বেশি ইউজ করে, মানে বেশি কথা বলে, এটা বিজ্ঞানীরা বলছে, বেশি কথা বলে। তো সুতরাং এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ স্বাভাবিকভাবে কথা বলবে এবং এটা আমাকে শুনতে হবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ওয়াইফের বোঝার বিষয় হচ্ছে যে ছেলেদের মধ্যে ছেলেরা এক্সপ্রেস করে কম, তাদের কথা বলার একটা মেয়ে মানে বিজ্ঞান নিউরোসায়েন্সের গবেষণায় আসছে যে একটা মেয়ে যখন কথা বলে তো শি ইউজেস হার হোল ব্রেনের বিভিন্ন পার্ট সে ইউজ করে কথা বলে। হ্যাঁ, ওই আমাদের এমআরআই এগুলো জায়গাগুলো উজ্জ্বল হয়ে ওঠে, যে জায়গাগুলো ফাংশন করতেছে উজ্জ্বল দেখা যায়। আর একটা পুরুষ যখন কথা বলে তখন সে তার ব্রেনের একটা পার্ট দিয়ে কথা বলে, যে অংশটা কথা বলার জায়গা ওইটুকু দিয়ে সে কথা বলে। তো এখান থেকে মানে বিজ্ঞানীরা বলতেছেন যে মেয়েরা মানে কথা বলায় অনেক বেশি পারদর্শী এবং তারা কথা বলার মধ্য দিয়ে তাদের অনেক ব্রেন প্রসেস, কথা বলার মধ্য দিয়ে তারা, যেমন কোনো মেয়ে যদি ডিপ্রেশনে থাকে কথা বলতে চায়, আর কোনো ছেলে যদি ডিপ্রেশনে থাকে সে একা থাকতে চায়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এটা যে মেয়েরা কথা বলে অনেক দক্ষ, তারা কথা বলে পটু, আবার ছেলেরা অতটা পটু না। তাহলে একজন মেয়ে তাকে বুঝতে হবে যে একজন হাজব্যান্ডকে বুঝতে হবে যে আমার ওয়াইফ অনেক কথা বলবে, এটা আমাকে বরদাস্ত করতে হবে। আর একটা মেয়েকে বুঝতে হবে যে আমার স্বামী অনেক কথা বলবে না, আমার মতো কথা বসে বলবে না, সে হয়তো বেশি চুপ থাকবে, 5টা কোয়েশ্চেন করলে একটার উত্তর দিবে। হ্যাঁ, মানে ইন জেনারেল পুরুষের ফিচার যেটা আর কি। তো এরকম, তো এই বিষয়গুলো যদি আগে থেকে আমি জানি তাহলে পরে আমার এক্সপেকটেশনটা কম হয়ে গেল। আমি চিন্তা করতেছি যে এত কথা বলো কেন, এটা আমি বলবো না কখনো। হ্যাঁ, আবার আমার ওয়াইফ চিন্তা করবে যে কথা বলতেছে না মানে আমাকে পাত্তা দিচ্ছে না, ব্যাপারটা তা না, তার নেচারই এরকম যে সে কথা কম বলে। তো এই একটা বিষয়, এরকম অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, যেমন একটা মেয়ে যখন অনেক কথা বলে, যখন সে ডিপ্রেশনে থাকে বা কষ্টে থাকে, সে অনেক কথা বলে, কথা বলার লোক খোঁজে, কথা বলে সে ভালো আর তার হালকা হয় সে। হ্যাঁ, তো এটা হাজব্যান্ডকে বুঝতে হবে যে আমার ওয়াইফ এখন একটা টেনশনে আছে, সো আমার তাকে সময় দিতে হবে। আপনি তার কথা শুনেন, বিরক্ত হবেন না। ঠিক আছে, যখন মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের হরমোনাল প্রোফাইল এত বেশি ওঠানামা করে, মুড খুব চেঞ্জ হয় যখন প্রেগনেন্ট থাকে। তো এই সময় স্বামীর কাজ হচ্ছে সে তাকে টাইম দিবে, তার কথা শুনবে, কোনো রিয়াক্ট করা যাবে না। এবং স্বামী তার পরিবারকেও বলবে, তার মা বাবা সবাইকে বলবে যে বাবা এখন এই অবস্থায় হরমোনের অনেক চেঞ্জ হয়, তো অনেক কথা অনেক কাজ করবে, এগুলো মাইন্ড করা যাবে না, এটা আসলে সে মানে মজবুর। তো এই বিষয়গুলো যে যদি আমি মেল ফিমেল ডিফারেন্স, সেক্সুয়াল ডিফারেন্স যেগুলো আছে এগুলো সম্পর্কে আমার যদি একটা জ্ঞান থাকে, তাহলে পরে আমি আমার ওয়াইফের বা আমার হাজব্যান্ডের অনেক আচরণকে আমি ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, এরকম আমি বুঝতে পারবো যে আসলে এটা এরকমই হওয়ার কথা, অন্যরকম হওয়ার কথা, ভুল এক্সপেকটেশনটা থাকবে না। হ্যাঁ, ওভার এক্সপেকটেশন। আমরা তো মনে করি কি যে সবাই সমান, পুরুষ আর মেয়ে কি সমান, এটা আমি যেরকম আমার ওয়াইফ এমন না কেন,
অনেকে চিন্তা করে যে আমি আমার মতো, ওয়াইফ চিন্তা করতেছে আমি আমার মতো বানায় নিব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের বিয়ের আগে থাকে যে আমি নিজের মতো বানায় নিব। না, নিজের মতো তুমি কেন বানাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী হচ্ছে বাঁকা হাড়ের মতো, এই বাঁকা অবস্থায় তাকে তার কাছ থেকে উপকৃত হতে হবে। আমার মতো বানানোর কিছু নাই, আমরা যে যেরকম ওই রকম অবস্থাতেই তার সাথে আমার সংসার করতে হবে। হ্যাঁ, তাকে আমার মেনে নিতে হবে, তাকে তার পাশে আমার দাঁড়াতে হবে, তার সুখে দুঃখে আমাকে ওইভাবে রিয়েক্ট করতে হবে। তো বিষয়টা এটা যে আমার আগে থেকে একটা নলেজ থাকা দরকার। এবং একটা সময় ছিল নারী পুরুষ সম্পর্কে আমরা এত বেশি কিছু মানুষ জানতো না, কিন্তু এখন মানে আল্লাহ তালা মানুষের জ্ঞানকে এই পর্যায়ে নিচ্ছে। নিউরো সায়েন্সের বর্তমান গবেষণাগুলো সব বলতেছে যে এবং নারী এবং পুরুষের ব্রেনের মধ্যে এত বেশি পরিমাণ ডিফারেন্স। এবং মানে এরকম কথা আছে যে এত ডিফারেন্স যে তারা আমরা জাস্ট মানে মানুষ হিসেবে আমরা একই প্রজাতির অন্তর্ভুক্ত, আদারওয়াইজ আমাদের সব কিছু ডিফারেন্ট। তো এই বিষয়টা আর কি যে আসলে আরেকটা বিষয় হচ্ছে যেমন পুরুষ মাল্টিটাস্কিং খুব কম করতে পারে, একটা মেয়ে অনেক কিছু সামলাতে পারে। হ্যাঁ, সে রান্না সামলাচ্ছে বা বাচ্চা সামলাচ্ছে, আবার এই ইত্যাদি ইত্যাদি অনেক কাজ সে একই অ্যাট এ টাইম একই সাথে করতে পারে। পুরুষ আবার এটা পারে না, সে মোর ফোকাসড, যে কাজটা করে ওইটাই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোটো ছোটো জিনিস আমরা স্কিপ করি কিন্তু মেয়েরা মনে রাখে। হ্যাঁ, দেখবেন যে আজ থেকে 10 বছর পরে আপনার ওয়াইফ আপনাকে মনে করাই দিচ্ছে যে ওই 10 বছর আগে অমুক তারিখে শুক্রবার বিকাল 4:50 43 আপনি আমাকে এই কথাটা বলছিলেন যে আমি খুব কষ্ট পাইছিলাম। হ্যাঁ, কিন্তু আমাদের দেখবেন মনেই নাই, আমাদের হয়তো অনেক সময় ওয়াইফের বার্থডে মনে নাও থাকতে পারে। তো বিষয়টা এটা যে আসলে তারা এটাও বোঝার বিষয় যে তাদের বড় কিছু মনে থাকবে, আমাদের মনে থাকবে না। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, মাল্টিটাস্কিং যে করতে পারি না এটা আসলে আমি নিজে রিসেন্টলি ফিমেল মাইন্ড এই বইটা পড়ছিলাম, তো ওখানে এইরকম একটা ছিল যে ছেলেদের হচ্ছে একটা বক্সের মতো, যখন ওটা ঢুকে পুরো ওখানে ঢুকে যায়। কারণ এটা আমার ওয়াইফ অনেক ফিল করে যে আমি যখন কোনো কাজ করতেছি অনেক মনোযোগ দিয়ে, সে এসে অনেক কিছু কিছু বলে গেছে আমি আসলে মনেই নেই, আসলে আমি কোনো কিছু খেয়াল করি না। পরে গিয়ে বলতেছি কি হয়েছিল, হ্যাঁ তো ও তো রেগে যাচ্ছে, আমি তো তখন ওকে বলছি। তো এটা আসলে বুঝার বিষয় আছে যে আমি তার মতো না, সেও আমার মতো না। রাইট। এটার জ্ঞান এবং খুব ইন্টারেস্টিং মানে এই যে মানে মেল ফিমেল সেক্সুয়াল ডিফারেন্সগুলো এটা যখন কেউ পড়বে অনেক কিছু সে মিলাইতে পারবে। হ্যাঁ, নিজের real বাপ মার মধ্যে, নিজের বোনের সাথে মিলাইতে পারবে। যারা বিবাহিত তারা আমরা আরো ভালো মিলাইতে পারবো এবং আরো ভালো আমরা বিষয়গুলো ক্যাচ করতে পারবো যে আসলে ব্যাপারটা তাই। হ্যাঁ, এটা অনেক ইন্টারেস্টিং। এখন ভাই বিয়ের ক্ষেত্রে এখন যে সমাজে আমরা আছি, যে সবার যেটা বললাম যে বিয়ে করতে চায় অনেকেই, তো এখন কখন আসলে বিয়ে করা উচিত? কারণ এটার কি কোনো ইয়া আছে কিনা? যেমন আমি হয়তো করেছি ভার্সিটির সাথে সাথেই শেষ হওয়ার সাথে, চাকরিতে ঢুকবো এই সময়, কেউ হয়তো ভাবে আচ্ছা চাকরি 2 বছর পর, চাকরি 3 বছর পর, কেউ ভাবে ভার্সিটি লাইফে। তো আপনার এখানে সাজেশনটা কি থাকে? আবার অনেকে তো 35-30 বছর পরও খুশি হতে পারছে না যে টাকা হয়তো আছে কিনা। না, আমার পরামর্শ থাকবে যে আসলে বিয়ে ব্যাপারটা না, এটা দুটা জিনিস। আমাদের শরিয়তে, ইসলামী শরিয়ত অনুসারে এটাকে দুটা জিনিসের সাথে এটাকে শর্ত করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে মানে বালেগ হওয়া, এটার সাথে একটা শর্ত আছে। আরেকটা হচ্ছে যে আর্থিক সামর্থ্য, এই দুটোর সাথে শর্ত করা আছে। তো আসলে এখন আমাদের মানে বর্তমানে দেখা যায় যে অনেকেই আমরা ইসলাম বোঝার পরে আমরা বিয়ে করতে থাকি এবং বাবা মাকে দোষারোপ করতে থাকি অনেক সময়, এটা অনেক এরকম পাওয়া যায়। তো একটা জিনিস হচ্ছে যে আসলে এইটাকে যে আমি যেভাবে ফিল করছি আমার আব্বা মা ওইভাবে বুঝতেছে না ব্যাপারটা। তারা নিজের হয়তো আগে বিয়ে করছে, হয়তো 18-19 বছর বয়সে বিয়ে করে ফেলছে বাবা, কিন্তু সন্তানকে সে এত আগে বিয়ে দিতে রাজি না। তো এইটা আসলে এটা দীর্ঘ একটা সময় আমাদের মধ্যে ইসলামের যে চর্চা, সামাজিক চর্চা, ইসলামের সামাজিক দিকগুলো চর্চা না থাকার কারণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। এবং আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে যে নিজেকে হেফাজত করা আরও কত বেশি কঠিন, এগুলো আমাদের বাবা আমাদের জেনারেশনটা হয়তো অতটা মানে সবাই বুঝতে পারে না যে আসলে এখন আরও কতটা কঠিন হয়ে গেছে মানে এই যৌন বিষয়গুলোতে পাপমুক্ত থাকাটা। তো সেই জায়গা থেকে আমাদের ছেলেরা আগে বিয়ে করতে চায় বা, কিন্তু প্রবলেম আছে এখানে একটা প্রবলেম হচ্ছে যে তারা ইনকাম করতে রাজি না। এদের অনেকেরই ইনকাম নাই, সে বিয়ে করতে চায় কিন্তু তার ইনকাম নাই। হ্যাঁ, একেবারেই পার্সোনাল কোনো ইনকাম নাই, এই অবস্থায় বিয়ে করার পরামর্শ আমি কখনোই দিব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তোমাদের যাদের আর্থিক সামর্থ্য নাই, যদি সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো। কারণ আমাদের একটা ওনার কিন্তু একটা নির্দেশনা আছে, যদি তোমার সামর্থ্য না থাকে, টোটালি কোনো সামর্থ্যই নাই তোমার, তুমি গো ফর সম। আর যদি তোমার আর্থিক সামর্থ্য, এর কোরআনে আবার বলা আছে যে তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন। তার মানে দুটো পয়েন্ট এখানে। একটা হচ্ছে যে দুটো যদি আমরা কোরআন এবং আয়াত এবং হাদিসটা যদি আমরা কম্বাইন করি, আমরা দেখবো যে যে কোনো একটা আর্থিক সামর্থ্য থাকতে হবে, বাকি যেটুকু এটা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে ধনী করে দেবেন, তার রিজিক সে। এখানে আরেকটা প্রবলেম যে আমরা যারা বিয়ে লেট করে যে আমার বউরে খাওয়াইতে হবে, বিয়ে করে বউকে খাওয়াবি কি, তাই না? তো বিয়ে করে বউকে খাওয়াবো কি, এটার বউ তো তার রিজিক নিজে নিয়ে আসবে, তার রিজিক সে হাতে করে নিয়ে আসবে, এটা আমার কাছ থেকে সে খাবে না।
সুতরাং এই তিনটা জিনিস আমাকে মিলাইতে হবে। আমরা তিনটা এই আয়াত হাদিস এবং সব কিছু যদি আমি সামনে রাখি তাহলে বুঝতে পারবো যে এখানে এটা আল্লাহ তাআলার হুকুম এরকম যে আমাদেরকে আর্লি ইনকাম, আর্লি ম্যারেজ। বালেগ হয়ে গেছো, এখন ইনকামের ব্যবস্থা করো। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা ইনকামটাকে পিছাইতে পিছাইতে ওই 35-এ নিয়ে গেছি। হ্যাঁ, আমরা ইনকামটাকে অনার্স মাস্টার্সের সাথে লাগাই দিছি, এখানেই সমস্যা। এখানে প্রবলেমটা হয়ে গেছে। এখন যদি কোনো ছেলে থাকে যে ইন্টারমিডিয়েটের পরে তার একটা ভালো ইনকাম সোর্স হয়ে গেছে, সে অ্যাটলিস্ট ওয়াইফের যে পার্সোনাল একান্ত পার্সোনাল যে রিকোয়ারমেন্টসগুলো থাকে এইটুকুর জন্য তার বাপের কাছে হাত পাততে হবে না। যাব্বা আমার ওয়াইফের এখন অসুস্থ চলতেছে, আমার প্যাড কিনতে যাইতে হবে, এইটুকু রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো তার ক্যাপাবিলিটি থাকতে হবে, নাহলে তার বিয়ে করা উচিত হবে না। এবং যদি হাজব্যান্ডের ইনকাম না থাকে এটা ওয়াইফের জন্য অপমানজনক। শ্বশুরবাড়িতে সে মাথা উঁচু করে থাকতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সন্তান বিয়ে করে ফেললাম আমি, কিন্তু এরপর আমি দেখতেছি যে আমি আসলে মাথা উঁচু করে থাকতে পারতেছি না। আমি প্রতি মুহূর্তে আমার ওয়াইফের কাছে আমি ছোট হচ্ছি, হ্যাঁ, এবং বাবার কাছে আমি যাইতে পারতেছি না, ঠিক আছে না? সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আইডিয়াল টাইম হলো যে আমি যত আর্লি আমি ইনকাম শিখবো তখন আমি ম্যারেজের সিদ্ধান্ত নিব, এটা একটা। 2 নাম্বার হচ্ছে ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। এটা আমার রিসেন্ট গত 10 বছরের 5 বছরের অভিজ্ঞতা যে মানে ম্যাচুরিটি যদি না থাকে, সে আর্লি ম্যারেজ করতেছে কিন্তু সে ম্যারেজ টিকে রাখতে পারতেছে না। ওই যে বললাম যে সে জানেও না যে একটা মেয়ে আমার ওয়াইফ যখন আমার সাথে ঝগড়া করতে আসছে তখন আমাকে কি রিয়াক্ট করতে হবে, এটা তোমার জানতে হবে, এগুলো জানার বিষয়। হ্যাঁ, যে আমার ওয়াইফ যখন ঝগড়া করতে আসতেছে আমার সাথে, আমি বুঝতেছি আমার ঝগড়া, আমার তখন কী করণীয়, বা আমার হাজব্যান্ড আমার সাথে ঝগড়া করতেছে, এখন চার্জ করতেছে, এখন ওয়াইফ হিসেবে আমার কী করণীয়, এই বিষয়গুলো তো জানতে হবে। তো দেখা যাচ্ছে ম্যাচুরিটি না থাকার কারণে তারা আর্লি ম্যারেজ করতেছে কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং ম্যাচুরিটি বুঝবো কীভাবে? ম্যাচুরিটি তো বুঝতে হবে যে আমার মধ্যে ম্যাচুরিটি আসছে কিনা। ম্যাচুরিটি আসছে যখন আমি বুঝবো যে আমি দিনের মধ্যে 6 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না, আমি দিনের মধ্যে 5 ঘন্টা ধরে আমি ক্রিকেট ম্যাচ দেখতেছি না। বিনোদন, হ্যাঁ বিনোদন কি 5 ঘন্টা 6 ঘন্টা? যখন আমার লাইফের মধ্যে বিনোদনের পরিমাণ কমবে তখন বুঝতে হবে যে আমার মধ্যে ম্যাচুরিটি আসতেছে। বিনোদনের পরিমাণ কমবে, প্রোডাক্টিভ কাজের পরিমাণ বাড়বে, এটা একটা আলামত যে আমার মধ্যে ম্যাচুরিটি আসতেছে। 2 নম্বর হচ্ছে আমার মধ্যে যখন ইম্পালসিভ আচরণ, ইচ্ছা হলো করে ফেললাম, চল দোস্ত, মনে হলো করে ফেললাম, ইম্পালসিভ আচরণ কমে আসতেছে। এবং আমার মধ্যে মানে জুডিশিয়াল, কি বলে এটাকে, আমার মধ্যে জাজমেন্ট ভালো, মানে আমি যে আচরণগুলো করি এটা জুডিশিয়াস আচরণ, সুবিবেচনা প্রসূত আচরণ, চিন্তাভাবনা করে আমি কাজ করি, কথা চিন্তাভাবনা করে বলি। এই বিষয়গুলো যখন আমার মধ্যে আসবে বুঝতে হবে যে আমি ম্যাচিউর হচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে একটা বললাম তো আরেকটা হলো জুডিশিয়াস আচরণ, আরেকটা হচ্ছে যে ওই বিনোদনের পরিমাণ কম, এটাও বলছি। তো এইগুলা মানে রিয়াক্ট করতেছি না, আমি রিয়াক্ট করি না। রিয়াক্ট যদি করি এটা ক্যালকুলেটেড রিয়াক্ট। যখন আমরা মায়ের সাথে প্রচুর রিয়াক্ট করি, মায়ের সাথে, তাই না, মা বাবার সাথে আমরা রিয়াক্ট করে ফেলি, এই রিয়াকশন মানে ওভার রিয়াক্টিভ থাকা, এটা ইম্যাচুরিটির লক্ষণ। মানে আমার ব্রেন এখনও ম্যাচিউরড হয় নাই। ব্রেনের যে মানে বিবেকের অংশটা, এটা ম্যাচিউর 25 বছর আগে হয় না, 25 বছর লাগে হইতে, মেয়েদের আরও আগে হয়, ছেলেদের একটু পরে হয়, ছেলেদের 25 বছর লাগে। এখানে যেটা দেখছি ভাই, মানে এখন আমার ফ্রেন্ড যাদের দেখি বা একটু সিনিয়র, তারা কিন্তু যারা বিয়ে করে না তারা কিন্তু ফ্রেন্ড সাথেই থাকে, কারণ তাদের এখন এন্টারটেইনমেন্ট যেটা হয়ে গেছে, যেটা আপনি বললেন যে ম্যাচুরিটির এগেইনস্টে, হয়তো তারা যখন আরো 3-4 বছর আগে ছিল তারা মনে হয় বেশি ম্যাচিউর ছিল, এখন আসলে ফ্রেন্ডদের সাথে সারাদিন থাকে। তারপর ওই যে হুটার ডিসিশন, এটা ওটা এখন ভালো বাবা হয়, দেখো কত ভালো সাথে সাথে ডিসিশন নিয়ে নিচ্ছে, কিন্তু এটা যে আসলে ম্যারিড লাইফের সাথে যায় না, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, সেজন্য আসলে তাদের বিয়েটা পিছাইতেই থাকে। আর এখানে যেটা বললেন যে ইনকাম টার্লি করা, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের সমাজে এখন হয়ে গেছে, যদি আমরা বিয়ে কেউ করতে চায় তাকে আসলে আলটিমেটলি ভার্সিটি থেকেই তাকে চিন্তা ভাবনা করতে হবে। মানে দেখেন এই যে ইউরোপ আমেরিকায় কী হয়, ওখানে যারা ভার্সিটিতে পড়ে ইন্টারকে বলে হাই স্কুল, তাই না? ইন্টারমিডিয়েট আমরা কলেজ পাস করি, ওরা হাই স্কুল ইন্টারমিডিয়েট পাস করে। আচ্ছা, এরপর ওরা ভার্সিটিতে ঢোকে। ভার্সিটিতে যখন ঢোকে তখন কিন্তু যত বড় লোকের ছেলেই হোক তারা কিন্তু একটা পার্ট টাইম জব করে। এটা আমি যতদূর আমি শুনছি বিভিন্ন জায়গার কাছ থেকে, তারা পার্ট টাইম জব করে এবং ওইটা থেকে তারা ভার্সিটির টিউশন ফিটা উঠায়। তার মানে তার জব লাইফ কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার দেশের কি একটা ইয়ে হলো যে আমাদের দেশ গরিব দেশ, কিন্তু আমাদের যারা নবাবজাদা তারা মনে করতেছে যে আমার নবাবই অনার্স মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত আমার নবাবই চলবে, বাপ টাকা পাঠাবে, আমি পড়াশোনা করবো, আমি আর কিছুই করবো না, তাহলে আড্ডা দিব। আর পড়াশোনা হচ্ছে আড্ডা দেওয়া, ক্লাসগুলো করার পরে বিকালবেলা গভীর রাত পর্যন্ত আড্ডাবাজি করা।
লাস্টে পরীক্ষার সময় ওই নোটটা আসবে, এগুলো পড়ে পাস করে যাওয়া। এইটার জন্য আমি কোনো ধরনের কোনো কাজ করতে রাজি না। আমার অনার্স শেষ হবে, মাস্টার শেষ হবে, এরপর আমি চাকরি খুঁজবো। তো এই নবাবিত করলে ভাই আমি কীভাবে বিয়ে করবো? এটা আরেকটাই ম্যাচুরিটির লক্ষণ। যে ম্যাচিউর ছেলে সে ওই ইন্টারের পর থেকে সে চিন্তা করতেছে যে আমাকে যেহেতু বিয়ে করতে হবে, তবে আমাকে প্রোডাক্টিভ হতে হবে, আমাকে হয় আইদার আমি অনার্স পাস করার পর একদিন বসে থাকবো না, আমার ক্যারিয়ার প্রোফাইল আমি এত ভারী করছি, ক্যারিয়ার ক্যাপিটাল ডেভেলপ করছি, আমার শুধু অনার্সের সার্টিফিকেট না, আমার এই 4 বছরে ইংলিশ স্পোকেন, আমার মাইক্রোসফট এক্সেল, আমার এই সেই ইত্যাদি বহু ধরনের যোগ্যতা আমার হয়েছে। আমি কোনো একটা কোম্পানিতে আমি 6 মাস বিনা বেতনে আমি জব করে ফেলছি, আমার অভিজ্ঞতা আছে কাজের 6 মাস, আমার মার্কেটিংয়ের বিভিন্ন কোর্স করা আছে, এই করা আছে, সেই করা আছে। আমি 4 বছর পর যখন অনার্স সার্টিফিকেট নিয়ে বের হয়েছি, তখন অনেকগুলো সার্টিফিকেট আমার আছে, যাতে করে আমার প্রথম যে চাকরির পরীক্ষায় আমি দিব, আমি সবার আগে চলে আসতেছি। হয় আমার এই ম্যাচুরিটি থাকবে, অথবা আমি ইন্টার থেকেই আমি মানে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি ইনকামের ব্যবস্থা শুরু করব। এটা কিন্তু এখন সবাই বলে যে আসলে আমাদের গ্র্যাজুয়েশনের পর মানুষ কেন বেকার থাকে, কারণ আসলে তারপরেই মানুষ ওয়েট করে। কিন্তু এখানে যদি কেউ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে চিন্তা, সে কিন্তু প্রথমেই ঠেকবে, আটকায় যাবে। আচ্ছা ইনকাম তো করা কঠিন, আচ্ছা জব মার্কেট তো অবস্থা ভালো না, ওই 4th ইয়ারের পর সে বুঝবে না। আর এটা কিন্তু মানে ক্যারিয়ারের দিক থেকেও ভালো, আবার যারা বিয়ে করতে চায় তাদের জন্য ভালো, দুই দিক থেকেই ভালো। তো এটা বুঝলাম ভাই, মানে এটা আসলে ব্যালেন্স করা দরকার দুইটার মাঝেই। যারা অ্যাকচুয়ালি লেট করতেছে তাদের তো সেই ইনকামও আছে, কিন্তু তার ম্যাচুরিটি পিছাই দিচ্ছে, এটা একটা সমস্যা। আবার হয়তো যারা আর্লি করতে চাচ্ছে তাদের হয়তো ব্যবস্থাটা করতে হবে যে কাজটা শুরু করে দিয়ে অ্যাটলিস্ট। এটা আমি বাংলাদেশি যারা আছে তাদের পরামর্শ দেবো, যেহেতু বিদেশে ওদের একটা বিপুল পরিমাণ ট্যাক্স দিতে হয়, হ্যাঁ, সুতরাং ওদের লাইফস্টাইল অনেক কস্টলি। তো সেই হিসেবে দেখা যায় ওরা চিন্তা করতেছে যে আমার যথেষ্ট পরিমাণ আমার এখন ইনকাম হয় নাই, কিন্তু আমাদের বাংলাদেশে তো আমাদের লাইফস্টাইল এত কস্টলি না, হ্যাঁ। সুতরাং মানে বিয়ে পিছানোটা আসলে কোনো ওয়াইজ সিদ্ধান্ত না অ্যাকচুয়ালি, কারণ একটা পর্যায়ে আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু এখন আপনার যে ওই বয়সের যে স্বাদ আহ্লাদগুলো আপনার ছিল, ওগুলো আপনার আর থাকবে না। আর কিছু ক্ষেত্রে মনে হয় ডিমান্ডও বেড়ে যায় মানুষের আস্তে আস্তে। মানে আমি যখন বিয়ে করেছিলাম, মানে আসলে প্রথম যে স্টেপটা ছিল, মানে মেয়ে দেখা পর্যন্ত মোটামুটি ঠিক হয়ে গেছে, আমি হ্যাঁ করে দিছি। কারণ আমি জানতাম আমার হাতে আর খুব বেশি অপশন নাই, কারণ আমি এখন শুরুর দিকে আছে ক্যারিয়ারের। আমার তো এখন মানে মানুষ আমার 10 লাখ টাকা কামায়, এই জন্য তো বিয়ে করবে না। তো দিনদার হয়ে গেছে, মিলে গেছে, আর আমার তো মানে 100% সব ম্যাচ করেনি মন মতো, কিন্তু আমাকে মনে হয়েছে আচ্ছা এখন আমার যাওয়া দরকার। কিন্তু যারা পরে করে তারা আসলে অপশনের ইয়াতে ভুগে, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, তারা কিন্তু আর মানে অনেকটা হয়ে গেছে আমার মার্কেটিং এর ইয়াতে ভুগি। যে সে যে মোবাইল কিনতে যা হয়, যে আসলে আমি নিজে মোবাইল কেনার সময় দেখছি যে আমার বিয়ে করার ডিসিশনটা মনে সহজ ছিল, কারণ এখন এই মোবাইলে এই ফ্যাসিলিটি, এই মোবাইলে এই ফ্যাসিলিটি, তারপর এখানে ওয়ারেন্টি একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে ভালো, তাহলে কোনটা সব আছে, আবার ওয়ারেন্টি, আবার রিভিউ দেখা যায়, তারপর মানুষের রেটিং দেখা যায়, তারপর ওয়ারেন্টি লাগবে। কিন্তু আসলে বিয়েতে তো এত কিছু নাই, তো মানুষ আসলে ভয় আরো পায় মনে হয়। যারা আরেকটু লেট করে তাদের ডিমান্ডও বাড়তে থাকে আর ম্যাচ করে, এবং আলটিমেটলি পরে যারা লেটে যারা বিয়ে করে তাদের সুখী হওয়া কঠিন। দুজনের ডিমান্ড মনে হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, সুখী হওয়া কঠিন। মানে ওই ইমোশনের চেয়ে ইমোশনের একটা বয়স আছে না, একটা বয়স আছে। আমি নিজের ক্ষেত্রে দেখছি যে আমার ওয়াইফ প্রথম থেকে যেহেতু আমাকে দেখছে যে প্রথম চাকরি করতেছে যাচ্ছে, মানে মানে পুরো জার্নিটাই কিন্তু সে দেখছে। আচ্ছা প্রমোশন পাচ্ছে, আমার ফার্স্ট প্রমোশনে আমার ওয়াইফ আমার সাথে ছিল, মানে ইমোশনটা সে দেখছে, আমার কষ্টটা সে দেখছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার স্ট্রাগলের সাথী, হ্যাঁ, তার প্রতি আমার এইটা, আর যে মানে আসছে সব পাওয়ার জন্য আসছে, হ্যাঁ, সবকিছু পাওয়ার জন্য আসছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই মানে এটা ছাড়াও মানে আর্লি ম্যারেজ করলে হয় কি, পুরুষ মানুষের প্রোডাক্টিভিটি বাড়ে, ফোকাস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা যে পুরুষ মানুষ বেটার সিদ্ধান্ত নেয় যখন তার প্রয়োজন, তার কঠিন নিড, কঠিন বিপদ, মানে যত বেশি স্ট্রেস পুরুষ মানুষ তত বেটার সিদ্ধান্ত নেয়, এটা রিসার্চে আসছে। তো যার কারণে মানে একটা লোড নেওয়া, একটা দায়িত্ব নেওয়া, এটা যদি আমি নেই আর্লি, তাহলে আমি আমার লাইফের সিদ্ধান্তগুলো ভালো নিতে পারবো। এবং আমি দেখছি এটা প্র্যাকটিক্যাল, আমার সাথে আমার বন্ধুবান্ধবরা যারা ছাত্র অবস্থায় বিবাহ করছে তারা প্রত্যেকে এখন ভালো ভালো অবস্থায় আছে। আসলে কেউ কিন্তু মানে এমন ভাবে মানুষরা যেভাবে বলতো শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ তারাই কিন্তু বলা যায় অন্যদের চেয়ে এখন, আমি পার্সোনালি দেখছি যারা ওই সময় বিয়ে করছিল এখন অন্যদের চেয়ে তারা ভালো আছে, কারণ এখন অন্যরা ডিস্ট্রাক্টেড। আমার ফ্রেন্ডরা কিন্তু প্রথম থেকে অনেক আস্তে 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 উঠছে, কিন্তু পুরা সুন্দরভাবে উঠতে পারছে। কিন্তু যে হচ্ছে তখন খুব মনে হচ্ছিল সে বেটার, কারণ সে ওর টাকাটা খুব ভালো জায়গায় ইনভেস্ট করতে পারে, কারণ তা তো বেশি ছিল ওই সময় হয়তো, কিন্তু সে এখন পুরাপুরি ডিস্ট্রাক্টেড। রাইট ভাই, এখন যেটা জানতে চাই, সবার মধ্যে খুব কনফিউশন থাকে যে মেয়ে কোথায় পাবো, কারণ যারা দিনদার ছেলেও আছে বা আসলে যারা দিনদার না তারাও দিনদার মেয়ে চায়। তো এখন মেয়ে কোথায় পাবো? কারণ যেটা আমিও দেখেছি অনেকের প্রশ্ন যাচ্ছে ভার্সিটি, মানে অনেক স্ট্যাটস তো তারা দেখে, তো ওখানে তাদের একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে আসলে কোথায় যাব, মেয়ে কোথায় পাবো। আর
আমি নিজেও দেখেছি যে, যেহেতু আমি নিজেও প্রাইভেট ভার্সিটিতে পড়েছি, দেখা গেলো সবাই 100% না, মানে যারা একটু গভীর, আমরা যারা দেখেছি তারাই হয়তো জানি, হয়তো সে আসছে বা নর্মাল সময় হিজাব থাকে, কিন্তু সে একই সাথে পার্টিতেও অ্যাটেন্ড করা হয়, যেগুলো হচ্ছে আমাদের ভার্সিটিতে ফেস্ট থাকে, তখন আরেকটা রূপ পাওয়া যায়। তো আসলে যারা মেয়ে খুঁজছে তারা কি দেখে বিয়ে করবে অ্যান্ড কোথায় পাবে? আচ্ছা, এটা আসলে বিয়ে শাদী ব্যাপারটা একটু অন্যরকম আর কি। এটা তো ধরেন যে বাজারে গেলাম, কয়েকটা দোকান দেখলাম, নিয়ে আসলাম, এরকম তো না। তো এটা আল্লাহর তরফ থেকে ঠিক করা হয়। তো এই জন্য কোথায় পাবো, এটা আল্লাহর কাছে পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে এটা, যে আমি ভালো মেয়ে কোথায় পাবো বা আমি ভালো একটা ছেলে কোথায় পাবো, এটা আল্লাহর কাছে পাওয়া যায়। এবং আল্লাহর কাছে আপনি আপনার চাহিদাপত্র দিতে পারেন। এই লাগবে হ্যাঁ, আমার। যে আল্লাহ এরকম লাগবে, চুল এরকম লাগবে, চোখ এরকম লাগবে, ব্যক্তিত্ব পার্সোনালিটি এরকম লাগবে, হ্যাঁ, এরকম আচার আচরণ এরকম লাগবে। তো আপনি আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহর কাছ থেকে যখন বিল পাস করে নিয়ে আসবেন, তখন আল্লাহ তালা এমনভাবে দিবে যে এটা আপনাকে সব কিছু মিলে একটা ব্যালেন্স করে দিবে। আপনার কাছে ব্যাপারটা ভালো লাগবে। আর নিজে খুঁজতে গেলে আসলে কঠিন, আসলে ওটা কঠিন কঠিন ব্যাপার যে কোথায় পাওয়া যায়। এটা একটা। 2 নম্বর হচ্ছে মানে এটা আমি এভাবে দেখি, যেমন ধরেন যেরকম মাছ তার জন্য সেরকম টোপ দিতে হবে, ঠিক না? এখন ধরেন যে আপনি আম, ধরেন তৃণভোজী প্রাণীকে যদি আপনি মাংস অফার করেন, তাহলে তো সে খাবে না। হুম। আবার ধরেন আপনি মাংসাশী কোনো প্রাণী ধরবেন, তাকে টোপ দিতে হবে, আপনার গরু ছাগল কিছু একটা বেঁধে রাখতে হবে। তাকে ঘাস লতা পাতা দিলে সে আসবে না, তাকে ধরতে পারবেন না আপনি। সুতরাং আপনি যদি নিজে একজন দিনদার জীবনসঙ্গী চান, তাহলে সবার আগে আপনাকে দিনদার হইতে হবে। কারণ নাহলে পরে যাকে আপনি চাচ্ছেন সে তো আপনাকে চাবে না। হ্যাঁ, এটা আসলে এখন হয়। এখন নিজে আমি দেখাচ্ছে নিজে নামাজ আমি পড়ে না। নিজে নামাজ পড়ি না, নিজে স্মোক করি, আমি বিয়ের সময় আমি চিন্তা করতেছি একটা দিনদার, আমি একটা মেয়ে চাচ্ছি। আবার একজন মেয়ে দেখা যাচ্ছে যে সেও এরকম চিন্তা করতেছে যে সে এখনো যার আগের জীবন থেকে তওবা করে নাই, কিন্তু সে একটা ভদ্র নামাজি ছেলে, সে দিন এরকম হবে না। আসলে আমি যেরকম জীবনসঙ্গী চাই, আমার নিজেকে আগে ওইরকম হইতে হবে। হ্যাঁ, তাহলে ওই কমিউনিটিতে আমাকে ওঠা বসা করতে হবে। হ্যাঁ, এটা কারণ আমি যদি ওই কমিউনিটি থেকে তো আমার মেয়েটা বা ছেলেটা আসবে। সুতরাং আমি যদি নিজে দিনদার হই এবং দিনদার কমিউনিটিতে আমি পরিচিত হই, ওই কমিউনিটির সাথে আমার জাহেলি জীবনের সঙ্গ থেকে কাট হয়ে আমি যদি দিনই কমিউনিটিতে ওঠা বসা করি, তাহলে পরে ওইটা একটা পদ্ধতি হলো যে আমি এখান থেকে আমি দিনদার জীবনসঙ্গী খুঁজে পাবো একটা। এছাড়াও এখন অনেকগুলা ইয়ে তৈরি হয়েছে আমাদের আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেই অনেক ম্যাট্রিমনি অর্গানাইজেশন তৈরি হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো অর্গানাইজেশন হিসেবে রান করতেছে। তো এগুলোতেও অ্যাপ্রোচ করতে হবে আর কি, নিজের পরিপূর্ণ ইয়েটা দিয়ে। এখানে অনেক লুকোছাপার আশ্রয় নেয়, এটা আবার একটু খারাপ। পরবর্তীতে দেখা যায় অনেক কিছু মেলে না, মনোমালিন্যের সুযোগ থাকে। তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো, এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে দিনদার জীবনসঙ্গী আসলে ওই আল্লাহর কাছ থেকে কবুল করাতে হয় আর কি। যেটা যতজনের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা কীভাবে আপনি পেলেন, তো সবাই এভাবে এটাই সব প্রত্যেকের রিপোর্টিং এটাই, যে আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক কান্নাকাটি করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিচ্ছেন। এমন এমন জায়গা থেকে আসে যেমন যেখানে আমার রিচ পৌঁছানোর কথা না। হ্যাঁ, এরকম অনেক ঘটনা শোনা যায় আর কি। তো এই হচ্ছে আর কি, যে আমাদের সবার আগে নিজেকে ওইভাবে গঠন করতে হবে যাতে করে আমি যেটা খুঁজতেছি ওটা পাই, আমাকে দেখে যেন সে আসে। বা আমার যোগ্যতা কেমনভাবে ডেভেলপ করতে হবে, নিজের দিন শেখা, অন্যান্য বিষয়গুলো যেগুলো একজন আদর্শ, যেমন একটা ছেলে সে কেমন স্ত্রী চাচ্ছে। এই জন্য আমি অনেক সময় বলি যে বোনদেরকে বলি যে আপনারা বিয়ের সিদ্ধান্তটা আগে নিয়ে নেন। আপনারা আগে তো একটা সময় ছিল যে আমার মেয়ে লেখাপড়া করতেছে, বড় হোক তারপরে বিয়ে দেবো, পাশ করুক তারপর বিয়ে দেবো। এখন আসলে ওই ব্যাপারটা নাই আসলে। আপনি যদি একটা দিনদার ছেলে বিয়ে করতে চান, সুতরাং আপনাকে বিয়ের সিদ্ধান্তটা আগে নিতে হবে। কারণ একটা দিনদার ছেলে সাধারণত সে চায় আগে আগে বিয়ে করতে। সুতরাং সে যদি 26 বছরে বিয়ে করে, স্বাভাবিকভাবে সে 26 বছর বয়সে 25 বছরের মেয়ের জন্য সে যাবে না, সে হয়তো 21 বা 22-এর দিকে যাবে, তাই না? এবং এখন যারা চায় যে আমার ওয়াইফটা হাউস ওয়াইফ থাকুক, তারা এই কোয়ালিফিকেশনের দিকে বা এডুকেশনাল এগুলোর দিকে তারা খুব বেশি নজর দিচ্ছে না। তারা চাচ্ছে যে সে 20-21 এরকম এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। সুতরাং বোনদের উদ্দেশ্যে আমার থাকবে যে আপনারা পুরুষদেরকে যখন বলতেছে যে ইনকামটা আগায় নিয়ে আসেন, বোনদেরকেও বলবো যে আপনারা সংসারটা আগায় নিয়ে আসেন। হ্যাঁ, পড়াশোনার জন্য সংসারটা আটকায়েন না। আমাদের সাথে আমাদের ব্যাচমেট ছিল যারা বিবাহিত অবস্থায় পড়াশোনা করছে। তো সুতরাং এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না।
বিবাহিত অবস্থায় কি পড়াশোনা সম্ভব না? অনার্স পড়া সম্ভব যারা, সুতরাং অনার্সের সাথে আমার অনার্স পাশ করে আমাকে বিয়ে করতে হবে, এই যে একটা এটা মেয়েদের জন্য ক্ষতিকর। এবং সেদিন একটা একজন ডক্টরের মতামত দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে সবচাইতে মেয়েদের জন্য প্রেগনেন্সি সেফ কখন। তো উনি একদম অকপটে একজন ইন্ডিয়ান, একজন হিন্দু ডাক্তার, উনি বলে দিলেন যে সবচেয়ে সেফ প্রেগনেন্সি হচ্ছে মেয়েদের আর্লি 20s। আর্লি 20s মানে কত বলতেছে যে 20 থেকে 23.5, এই বয়সটা হচ্ছে তাদের প্রেগনেন্সি সবচেয়ে সেফ। তো যাক, সেটা বাদ দিলাম, বাট স্টিল মানে এটাকে আপনারা পিছায়েন না। ছেলেদেরকেও বলবো যে ইনকাম পিছায়েন না, মেয়েদেরকেও বলবো যে আপনি সংসার পিছায়েন না, পড়াশোনার জন্য, ডিগ্রির জন্য ইনকাম পিছায়েন না, ডিগ্রির জন্য সংসার পিছায়েন না। তো এইটা আর কি। দেখা যায় যে অনেক মেয়ের এই বয়সটাতে 20-21 বছর বয়সে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে। হ্যাঁ, কিন্তু দেখা যায় পরবর্তীতে 27-28 যখন হয়ে গেছে তখন আর ওই প্রস্তাবগুলো আসে না, তখন যেটা আসে সেটা আগের চেয়ে খারাপ, বা আগের চেয়ে একটু কম, খারাপ না, ওই অর্থে কম আর কি। তো যার কারণে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের এই সিদ্ধান্তগুলো প্রপার টাইমে হয় না। যার কারণে দেখা যাচ্ছে আমি যেরকম চাই ওরকমটা আমি পাচ্ছি না, আর আমার অপশন কমে আসতেছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সিদ্ধান্তটা আর্লি নেওয়া, যে আমি আসলে বিবাহিত জীবন চাচ্ছি। এটা আসলে মেয়েদের জন্য অনেক বেশি এখন গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন আমরা খুব পাই যে ধরেন বয়স 28, 29, 30, 31, 32, সে হয়তো শুরু করেছে অনার্সের পর পাওয়া খোঁজা, কিন্তু আসলে অনার্সের পর খুব টাফ হয়ে যায়, কারণ অনার্সের পর ছেলেরাই দেখা গেলো অলরেডি খুঁজতেছে বা সে খুঁজে ফেলছে, তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ আসলে দিনদার ছেলেরা এত লেট করে না, কারণ যেটা বললাম, যারা খুব দিনদার, যারা আপনার অ্যাডভাইস যদি কেউ ফলো করে, সে হয়তো কিন্তু 21-20 থেকে ইনকাম করা শুরু করবে, সে 22-23 হয়তো বিয়ে করে ফেলতে পারবে। আর যে আপনার ফলো করেনি সে হয়তো কি 24-25-এ 26-এ 27-এর মতো করে ফেলতে পারবে। কিন্তু যে মেয়ে এখন 26 বছর হয়ে যাচ্ছে, তাদের জন্য আসলে খুবই টাফ দিনদার ছেলে পাওয়া। এটা আসলে খুবই বেশি রেলেভেন্ট যেটা আপনি বললেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখন দেখা গেল কোনো মেয়ের সাথে কথাবার্তা চলছে, পারিবারিকভাবে দেখা হলো, তখন আসলে কি কি বিষয় জানা দরকার? কারণ আসলে তখন তো প্রশ্নের শেষ থাকে না। আচ্ছা, জানা দরকার, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের যে নির্দেশনা, হ্যাঁ, ওনার নির্দেশনাগুলো তো আসে আল্লাহর তরফ থেকে। সুতরাং ওখানে আল্লাহ তাআলা যে আমাদেরকে যেভাবে বানিয়েছেন, আমাদের বায়োলজি, আমাদের সাইকোলজি, আমাদের সোশ্যাল ইন্টারাকশন, এগুলোকে তো আল্লাহ তাআলা তৈরি করছেন। তো ওখান থেকে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা হচ্ছে যে যখন তোমরা কোনো কারো চরিত্রের ব্যাপারে, দিনের ব্যাপারে যখন সন্তুষ্ট হয়ে যাও, তখন তোমরা সেখানে মানে বিয়ে বাতিল করো না। যদি তোমরা সেখানে বিয়ে না দাও, তাহলে জমিনে ফিতনা ছড়ায় পড়বে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইনস্ট্রাকশন হচ্ছে সর্বপ্রথম তার দিন দেখতে হবে, যে এই মানুষটা ইসলাম পালনে কতটুকু তার কমিটমেন্ট আছে, 1 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে আপনি অন্য যে কোনো একটা অপশন রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পুরাটা হচ্ছে এরকম যে সাধারণত 4টা জিনিস, এই 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। হ্যাঁ, তার রূপ দেখে, তার সম্পদ দেখে, বংশ দেখে এবং চরিত্র দেখে। তো আল্লাহ রাসূল বলছেন চরিত্রটাকে সামনে রাখো, দিনকে সামনে রাখো, এবং এর সাথে যদি কিছু থাকে অ্যাডিশনাল, এটা তো বোনাস, এটা তো আলহামদুলিল্লাহ ভালো। ওইটা হচ্ছে মাস্ট। হ্যাঁ, ওটা মাস্ট। কিন্তু আমাদের এই মাস্টটা চলে গেছে সবচেয়ে শেষে। বাকিগুলো দেখা হয়, বড় বড় দেখা হয়, তার পজিশন দেখা হয়, মেয়ের চেহারা সুরত দেখা হয়, কিন্তু দিনকে আর দেখা হয় না। এই কারণে আজকে যে মানে বলছেন আল্লাহ রাসূল যে ফিতনা ছড়ায় পড়বে, এখন দেখেন ডিভোর্স রেট কত বেশি, যে কোনো সময় যে এখন বেশি। তো এইটা আর কি, যে আমাদের মানে এই বিষয়গুলো সামনে, যেমন আপনি প্রায়োরিটি সেট করেন। অনেকে আবার এত খুঁতখুঁতে, হ্যাঁ, যে তার সবই মিলতে হবে, তার মানে সব মেয়েদের ক্ষেত্রে এমন দেখা যায় যে তার যে কি বলে দিনী বিল গেটস লাগবে, হ্যাঁ, আর এদের আবার দিনী নায়িকা লাগবে। তো এইভাবে হবে না, বরং আপনি ক্রাইটেরিয়া সেট করেন, 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি, 5 নাম্বার কি। 1 আর 2 মিলে গেলে সব বাকিগুলো ছেড়ে দেন। হ্যাঁ, এরকম অনেক দেখলাম যে এরকম হচ্ছে যে সে তার মেয়ের শিক্ষাগত যোগ্যতা মিলতেছে, দিনদারি মিলতেছে, চেহারা মিলতেছে, কিন্তু হচ্ছে না কেন বিয়েটা? কারণ হচ্ছে দেখা যাচ্ছে এমন অন্য একটা জেলায় বাড়ি, বা দেখা যাচ্ছে যে কি বলে এরকম কোনো ইস্যুতে যে পরিবার একটু দেখা যাচ্ছে আর্থিক অবস্থাপন্ন না, এই জন্য সেই করতেছেন। তো মূল হচ্ছে যে আপনি 1-2 ক্রাইটেরিয়া যখন আপনার মিলে যাচ্ছে, তখন বাকিগুলো আপনি ছেড়ে দেন। হ্যাঁ, ছাড়তে আপনার হবেই, আপনি সবগুলো তো একসাথে কখনোই পাবেন না। হ্যাঁ, সুতরাং প্রথম 1-2 ম্যাচ হওয়াটাই দরকার, আপনার প্রথম 1-2 ক্রাইটেরিয়া ম্যাচ হওয়াটা ইম্পর্টেন্ট, নিজের কাছে ক্লিয়ার থাকা। আর আসলে এখানে যদি নিজে দিনদার না হয়, তাহলে তারা কিন্তু আসলে এই দিনটাকে কখনোই প্রথম প্রায়োরিটি রাখবে না। আর আসলে ওই XYZ কে প্রথম প্রায়োরিটি রেখে দিনদার চাবে, আর ওই রকমই দিনদার পাবে যে যার XYZ আগে ভালো ছিল, দেখলো ওখানে আসলে পুরো ছাড়টা চলে যায়। রাইট।
তো ভাই একদম আমরা শেষের দিকে চলে আসতেছি আস্তে আস্তে। একটা বিষয় আরেকজন মানে আমার একজন চেনা মানুষ আছে, সে জানতে চেয়েছে যে ধরেন কেউ বিয়ে করার আগে সে হচ্ছে, কারণ আমাদের তো এখন স্কুল কলেজে রিলেশন, তারপরে হচ্ছে এখন ফিতনা জগৎ, মিউজিক, তারপরে মুভি, পর্নোগ্রাফি সবকিছু ছড়ায় গেছে। তো কেউ যদি এইগুলোতে অ্যাডিক্টেড থাকে, সে ভাবতেছে বিয়ের পর সে বেঁচে যাবে, তো তার আসলে এখন করণীয় কি? সে যদি ধরে এখন এডিক্টেড, তার করণীয় কি? না, যে কোনো ধরনের অ্যাডিকশন, সেটা স্ক্রিন অ্যাডিকশন থেকে শুরু করে পর্নোগ্রাফি বা হোয়াট এভার ইট ইজ, এটা বিয়ের আগে ছাড়তে হবে। হ্যাঁ, অনেকে মনে করে থাকে যে না, বিয়ের আগে যা করি করি, বিয়ের পর ভালো হয়ে যাবো। এটা হয় না আসলে। অ্যাডিকশন তো অ্যাডিকশনই। একটা বিয়ে আপনার অ্যাডিকশনে কিছুই করতে পারবে না। হ্যাঁ, মাথা কাজ করবে না। হ্যাঁ, যেমন হজই করতে পারে না। দেখা যাচ্ছে একজন মাদকাসক্তকে আপনি হজে পাঠিয়ে দিলেন, হয় সে আবার নিবে ওইটা। কারণ আসক্তি তো অন্য জিনিস ভাই। আসক্তি আপনার নিজের, মানে আপনার নিজের ইচ্ছার উপরে আর নাই ওইটা। হ্যাঁ, মানে ওটা আপনি একটা লুপে পড়ে গেছেন। আপনার ওই লুপ যখনই মানে স্টার্ট হবে, আপনি ওই আবার ওই ওই আসক্তিতে ফেরত যাবেন। এবং দেখা যায় এটা অনেক সময় এটাকে বলা হচ্ছে কম্পালসিভ অ্যাডিকশন, যে সে বারবার, সে আসলে সচেতনভাবে চাচ্ছে না আমি আর ফিরে যাই ওখানে, কিন্তু তারপরও ওই লুপ তাকে ওখানে ঢুকাই ফেলতেছে বারবার। অ্যাডিকশনের একটা পর্যায়ে কিন্তু এটা তার ঐচ্ছিক থাকে না আর। হ্যাঁ, সে নিজেই অ্যাডিকশনের দাস হয়ে যায়, অ্যাডিকশনই তাকে চালায়। সো যেই অ্যাডিকশনে আপনার থাক, আপনি যদি মনে করেন যে না, বিয়ে এটার থেকে আমাকে বের করে ফেলবে, এটা ভুল। প্রত্যেকটা অ্যাডিকশন রিমুভ করানোর একটা ওয়ে আছে। সুতরাং আপনাকে এই প্রসেসের ভিতর দিয়ে বিয়ের আগে যেতে হবে। নাহলে পরে আপনি না নিজের সাথে ইনসাফ করলেন, না আপনি আপনার পার্টনারের সাথে ইনসাফ করলেন, জীবনসঙ্গীর সাথে ইনসাফ করলেন। সুতরাং ওইটা আপনাকে ওই অ্যাডিকশন থেকে আপনাকে আগেই বের হতে হবে। এবং বের হওয়ার বিভিন্ন, এটা বিজ্ঞানীরা গবেষণা করছেন, অনেক কথা বলছেন যে কোনো অ্যাডিকশন থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে 30 থেকে 90 দিন এটা থেকে বিরত থাকা। সবচেয়ে কম হচ্ছে 30, আর সবচেয়ে মানে ঊর্ধ্বে হচ্ছে 90। এটা থেকে যদি কেউ কমপ্লিট অ্যাবস্টিনেন্স, হ্যাঁ, যেমন একটা ছেলে সে দিনের মধ্যে 3 ঘন্টা রিলস দেখে, হ্যাঁ, এই ছেলেটা তো চূড়ান্ত ইম্যাচিউর থাকবে। সে পর্নোগ্রাফি অ্যাডিকশন ইটসেলফ মানে ইম্যাচিউর করে রাখে। এটার রিসার্চ আসছে যে তার ব্রেনটা টেক্স এ মোর জুভেনাইল প্যাটার্ন। কেউ যদি পর্নোগ্রাফি অ্যাডিকশন কারো যদি থাকে, তার বাচ্চাদের মতো ব্রেন থাকে, কিশোর বাল্যকালের মতো ব্রেন থাকে। অ্যাডাল্ট মানে 35 বছর বয়স, দেখবেন যে সিদ্ধান্ত নিতে পারে না, চুজ করতে পারতেছে না, মানে প্রপার সে ঠান্ডা মাথা না, রিয়াক্টিভ, খিটখিটে মেজাজ। হ্যাঁ, এটার লক্ষণ যে তার ম্যাচুরিটি আসে নাই এখনও, ব্রেন এখনও ম্যাচিউরড হয় নাই। 2 নম্বর হচ্ছে যে কেউ যদি অতিমাত্রায় রিলস দেখে, বা ফেসবুক অ্যাডিকশান বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান, এগুলো যদি কারো থাকে, তো এটার প্রবলেম একই জিনিস। না, এখানে একই জিনিস ঘটে। ওই মানে আমাদের ডোপামিন বার্স্ট হয়ে 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 ব্রেনের যে আসল কন্ট্রোলিং মেকানিজম, ওইটা প্যারালাইসিস মতো হয়ে যায় আর কি। ওইটা কাজ করে না আর, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওখানকার নিউরনগুলা অফ হয়ে যায় আস্তে আস্তে। তো এই অতিরিক্ত ডোপামিন আসক্তি যাদের আছে, তারাও মানে সিদ্ধান্ত নিতে পারে না। তাদের মধ্যে মানে ইম্যাচিউর সিদ্ধান্তগুলো, ইম্যাচিউরিটি বোঝা যায় তাদের মধ্যে। তো এই সমস্ত আসক্তি আমাকে বিয়ের আগে কাটাতে হবে, তাহলে আপনি বিবাহিত জীবনে হ্যাপি হতে পারবেন না। মানে ওটা কোনো না, আপনি মজা পাবেন না আসলে। কারণ হচ্ছে আপনি টিকটকে যেরকম মেয়েদেরকে আপনি দেখেন, আপনার স্ত্রীর মধ্যে আপনি ওটা পাবেন না। মানুষ ন্যাচারালি এরকম হয় না। ফিল্টার মারা মানুষ আর নর্মাল মানুষকে দেখতে একরকম লাগবে? একরকম লাগবে না। সুতরাং কেউ যদি ওইখানে অ্যাডিক্টেড থাকে, তার নিজের স্ত্রীকে আর ভালো লাগবে না। কেউ যদি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড থাকে, নিজের স্ত্রীকে ভালো লাগবে না, সে আবার ওখানে ফিরে চলে যাবে। তো এই কারণে যে কোনো অ্যাডিকশন থেকে আপনাকে আগে উঠতে হবে। আপনি যদি আপনার কনজুগাল লাইফে আপনি যদি হ্যাপি হতে চান, তাহলে আপনাকে এই যে কোনো অ্যাডিকশন থেকে আপনাকে উঠতে হবে আগে। একটা সার্টেন পিরিয়ড অ্যাডিকশন ছাড়া আপনাকে কাটাতে হবে। আপনি যখন কনফিডেন্ট এনাফ যে আমি এটা থেকে বাঁচছি, এখন আপনি বিয়েতে যাবেন। এখানে কি আসলে দূরে থাকা, মানে আপনি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে, তো আসক্তি থেকে দূরে থাকবে কিভাবে সে? মানে আচ্ছা, এখানে ব্যাপারটা ভাবে বলা আছে যে কমপ্লিট অ্যাবস্টিনেন্স। আপনি যখন ডিভাইস অ্যাডিক্টেড, আপনি ডিভাইস থেকে একদম টোটাল দূরে থাকতে হবে আপনাকে। এখন এটা কিভাবে থাকা সম্ভব, এটা আমার নিজেকে বের করতে হবে। নিজেকে অনেক মানুষ করতে, ওয়েস্টে মুসলিম না, তারা নন মুসলিম, কিন্তু তারা পারতেছে, তারা অলরেডি এটা করতেছে, যে কোনোভাবেই হোক করতেছে। হ্যাঁ, যেমন অলরেডি বাংলাদেশে আমরা যেমন আমি কীভাবে উঠছি, আমি একদম কোনো ধরনের কোনো ফোন ছাড়া আমি তাবলিগে চলে গেছি, চিল্লায় চলে গেছি 40 দিন 120 দিন ফোন ছাড়া, ফোন থাকলেও বাটন ফোন। হ্যাঁ, তো সুতরাং যখন একজন ফিরে আসবে, তখন সে দেখাচ্ছে যে 120 দিন তার হয়ে গেছে, বা 90 দিন হয়ে গেছে, তার নতুন সার্কিট। 14 দিন পর থেকে নতুন সার্কিট তৈরি হওয়া শুরু হয়। প্রথম 14 দিন খুব কষ্ট হয়, প্রথম 7 দিন সবচেয়ে বেশি কষ্ট হয়। এরপর আস্তে আস্তে তার ব্রেনে নতুন লুপ তৈরি হয়, নতুন সার্কিট তৈরি হয়। এখন সে আস্তে আস্তে নর্মাল জিনিসে মজা পেতে থাকে, আর বোরিং লাগে না, বিরক্ত লাগে না, ছোটো ছোটো জিনিস তার ভালো লাগতে থাকে, জীবনে আনন্দ সে খুঁজে ফিরে পায়।
হ্যাঁ, এভাবে আস্তে আস্তে 30 থেকে 90 দিনে তার নতুন সার্কিট তৈরি হবে। তো এইটা বিষয়টা। রমজানটা একটা খুব ভালো সুযোগ। রমাদান একটা ভালো সুযোগ থাকে মানুষের। তারপরে এতেকাফে যাওয়া। হ্যাঁ, এতেকাফে যাওয়া একটা ভালো সুযোগ থাকে। যদি এটা শর্ট টাইম, এতেকাফ তো মাত্র 10 দিন, রমাদান একটা ভালো সুযোগ। কিন্তু এই ডিভাইস পুরোটা তাকে মানে একদম কমপ্লিট অ্যাবস্টিনেন্স। কেউ যদি স্মোকার থাকে এটাও তার জন্য সেম কমপ্লিট অ্যাবস্টিনেন্স। এরপর দেখা যাচ্ছে 30 থেকে 90 দিন যদি সে কোনোভাবে থাকতে পারে, এরপর সে দেখা যাচ্ছে নতুন সার্কিট তৈরি হয়ে গেছে, সারতে পারবে সে। বুঝতে পেরেছি। একটা বিষয় মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে যেহেতু অনেককেই দেখি মেয়ে খুঁজতেছে, অনেক ছোটখাটো বিষয় থাকে, যেমন হচ্ছে এজ ডিফারেন্স কীরকম রাখবে, তারপরে হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাস, এগুলোতে আসলে কেমন প্রায়োরিটি দেওয়া উচিত? আচ্ছা, এটার ক্ষেত্রে যেমন এজ ডিফারেন্সের কথা যদি বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা আমাদের মাঝখানে কিছুদিন আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এটাকে খুব বেশি মানে গুরুত্ব দেওয়া হতো না, যে মনের মিলটাই আসল মিল, বা এখনও যারা মানে ইসলাম থেকে দূরে তারা এটাকে খুব বড় কিছু মনে করে না। বাট প্র্যাকটিক্যালি গিয়ে যখন তারা সংসার করবে তখন তারা বুঝতে পারবে যে আসলে এজ ডিফারেন্সটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ সংসারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই সব না, আন্ডারস্ট্যান্ডিং সবসময় থাকে না। 24 আওয়ার্সে 24 আওয়ার্সই আপনার আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ক করবে এটা হয় না আসলে। মানে আন্ডারস্ট্যান্ডিং চললে সব কিছু ভালো চলবে এটা তো আমরা বুঝি, কিন্তু যখন কনফ্লিক্ট করবে তখন কীভাবে ভালো থাকা যায় এটা আপনি আমাকে শেখান। আন্ডারস্ট্যান্ডিং সব কিছু, ভালোবাসা থাকলে আর অন্য কিছু ব্যাপার না ভাই, ভালোবাসা থাকলে অন্য কিছু ব্যাপার না এটা তো আমরা বুঝি। কিন্তু যেই মোমেন্টে ভালোবাসা থাকবে না, যেই মোমেন্টে কনফ্লিক্ট হবে, যেই মোমেন্ট, ওই সময় কী ফাংশন করবে আমাকে সেইটা দেন। ওই সময় আসলে এই সমস্ত বলি ফাংশন করে। ওই সময় ফাংশন করে কি এজ গ্যাপ, ওই সময় এজ গ্যাপ ফাংশন করে। কীরকম? যেমন ওয়াইফের জন্য এটা মনে করা সহজ হয় যে বড় মানুষ দুটো কথা বলছে, শোনাইছে একটা সম্মান, মানে স্ত্রীর পক্ষ থেকে একটা সম্মান শ্রদ্ধা কাজ করবে, স্বামীর পক্ষ থেকে একটা স্নেহ কাজ করবে, যে ছোটো মানুষ দুটো কথা বলছে। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। কারণ বিয়েটা কি, বিয়েটা শুধু আপনি এমন একটা জিনিস, দুটা মানুষের দুইটা ভোলাটাইল পার্সোনালিটি, হ্যাঁ, ক্ষণে চেঞ্জ হচ্ছে। পুরুষেরও বিভিন্ন রকম টেনশন, হ্যান ত্যান, তার মেজাজ চেঞ্জ হচ্ছে। মেয়েদেরও বিভিন্ন হরমোনাল প্রোফাইল প্রতি মাসে চেঞ্জ হয়, বিভিন্ন রকম মুড সুইং হচ্ছে, আপ ডাউন করতেছে। দুটা হাইলি ভোলাটাইল মানুষ, এই দুটো মানুষকে বাঁধার জন্য একটা গিট এনাফ না। আপনি শুধু ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারবেন না, এখানে শ্রদ্ধা দিয়ে গিট দিতে হবে, সম্মান দিয়ে মানে স্নেহ দিয়ে গিট দিতে হবে, এইখানে পারিবারিক দিয়ে গিট দিতে হবে, ধর্ম দিয়ে একটা গিট দিতে হবে, লিগ্যাল দিয়ে একটা আইন দিয়ে একটা গিট দিতে হবে, রাষ্ট্রীয় গিট দিতে হবে, সামাজিক গিট দিতে হবে। এরপরে গিয়ে একটা পরিবার টিকে থাকে। ঠিক আছে না? শুধু ভালোবাসার উপর বেস করে থাকলে হঠাৎ করে একদিন লক্ষ্য করে ভালোবাসা নাই, বাস আসলে আমরা ডিভোর্সে চলে যাই। কিন্তু না, এখানে যদি স্নেহ থাকতে পারে, মায়া থাকতে পারে, ভালোবাসা নাই মায়া তো আছে, এটা দিয়েও চলে যাওয়া যায় অনেক দূর। ঠিক না? সুতরাং মানে এটা মনে করার কোনো কারণ নাই যে আসলে এজ গ্যাপ কোনো ব্যাপার না, এজ গ্যাপ একটা ব্যাপার। এবং 2 নম্বর হচ্ছে, এটা মেয়েদের জন্য আমি বলবো যে মেয়েদের জন্য স্বামীর এজ গ্যাপ থাকা ইম্পর্ট্যান্ট। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটা মেয়ের ব্রেইন ম্যাচিউরিটি, যেটা আমাদের যে বিবেক অংশটা, প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা ম্যাচিউর হয় ছেলেদের চেয়ে আগে। তার মানে ধরেন একটা মেয়ে 23 বছর বয়সে সে অলরেডি ম্যাচিউরড। তো এই মেয়েটা যদি 23 বছর বয়সে একটা ছেলে বিয়ে করে, তাহলে পরে মানে তাদের ছেলেটা কিন্তু এখনো অত ম্যাচিউরড না, তাই না? কিন্তু একটা মেয়েকে বোঝা, তার মেন্টাল আপ ডাউন, তার সাথে বুঝে তার সাথে রিয়্যাক্ট করা, এই ম্যাচুরিটির জন্য একটা এজড পার্সন দরকার, যে তার চেয়ে সিনিয়র বয়সে। আমি ব্যাপারটা বুঝতে পারছি কিনা? সেম এজ ছেলে সেম এজ মেয়েকে যে হ্যান্ডেলিং করবে, তাকে যে বুঝবে, তার রিয়াকশনে রেসপন্স করবে, আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 5 বছর 6 বছর গ্যাপ, এই রেসপন্স একরকম হবে না। বুঝা গেছে? এই জন্য এজ ইম্পর্ট্যান্ট। কারণ বড় পুরুষ মানুষের সিদ্ধান্ত, বড় পুরুষ মানুষের রিয়াকশন আর ছোট পুরুষ মানুষের রিয়াকশন একরকম হয় না। এই কারণে এটা গুরুত্বপূর্ণ গ্যাপটা থাকা, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, যেমন হচ্ছে একটা উদাহরণ দিই, কম বয়সী পুরুষ রিয়াক্টিভ হয় বেশি। পুরুষ মানুষ যত বয়স হতে থাকে তত তার মধ্যে রিয়াকশন কমতে থাকে, ঠান্ডা হয়, গম্ভীর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আম্মাজানদের একটা বড় সমস্যা হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের সাথে ঝগড়া করেন নাই। যখন এজ গ্যাপ থাকবে তখন স্বামী স্ত্রী ঝগড়া হবে কম, ঝগড়া কম হবে। মানবাভিমান থাকবে, ঝগড়া মানে একদম কনফ্রন্টিং ঝগড়া যেটা, এটা কম থাকবে। কারণ বয়স্ক পুরুষ উইথড্র করে, আমি তো আমার ওয়াইফের সাথে কোনো ঝগড়ায় যাবো না। ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজানদের সাথে সমস্যা হয়েছে, আল্লাহ রাসূল চলে গেছেন
2 তলায় উঠে একা একা শুয়ে আছেন চুপচাপ। তো এই যে বিষয়টা যে আমাকে চুপ থাকতে হবে, এইটা বয়স ছাড়া ছেলে মানুষের মধ্যে আসে না। হ্যাঁ, এই কারণে মানে এজ গ্যাপ ইজ ইম্পর্টেন্ট। আমি মনে করি বিয়ের ক্ষেত্রে এজ গ্যাপ আবার অনেক বেশি গ্যাপ না, মানে অপটিমাম লেভেলের গ্যাপ 5 থেকে 10 বছর ইজ গুড। এই গ্যাপটা ভালো, এটা দুজনের জন্য ভালো, কেমিস্ট্রির জন্য ভালো। এটা আর কি বর্তমান পার্সপেক্টিভে বিশেষ করে। দিন যদি থাকে সাহাবাইকের মধ্যে সিনিয়র বয়সে বড় নারীকে বিয়ে করছে, কারণ ওই সমস্ত নারীদের মধ্যে মানার যোগ্যতা ছিল। স্বামী বয়সে ছোট হলেও স্বামী হচ্ছে সৈয়দ। হ্যাঁ, ওনাদের কাছে স্বামী ছিল লিডার। সৈয়দ, স্বামী হচ্ছে মানে জাস্ট মনিব টাইপের। হ্যাঁ, এরকম স্বামী শব্দটা থেকে মানে আমার যিনি মানে অধিকারী, আমার যিনি মালিক, স্বামী, ব্যাপারটা মানে শব্দগুলো ওখান থেকে আসছে। সো ওনাদের মধ্যে স্বামীকে মানার ওই যোগ্যতাটা বাই ডিফল্ট তাদের মধ্যে ছিল, তাদের শরীয়তের প্রতি তাদের কমিটমেন্টের কারণে। কিন্তু যেহেতু এখন আমরা ভালো মুসলিম না, আমাদের ওই কমিটমেন্ট নাই, যার কারণে এখানে এজ গ্যাপটা একটা ভালো ফাংশন করবে আর কি বলে আমি মনে করি। দিনদারিত্বের উপর আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ, যেটা ওটা। বললেন, যে ওটাও যদি ঠিক থাকে অনেক কিছুই সলভ হয়ে যায়। স্বামী হচ্ছে আমির। এটা তো আমার চেয়ে বয়সে যে ছোট, আমি যদি থেকে আমির মানতে না পারি, তাহলে তো আমার জন্য এটা বা আমার সমান। এখন তো আমরা মনে করতেছি হাজবেন্ড ওই সমান, আমি আর তুমি সমান না, এই সমান না। পরিবারে স্বামীর অবস্থান আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা। সুতরাং সেম এজকে আমি আমার কওয়াম বানায় রাখছি, এটা আসলে মেনে নেওয়া কষ্ট। কিন্তু আমার চেয়ে বয়সে বড়, উনি আমার চেয়ে ভালো বুঝে, ওনার প্রতি আমার আস্থা আছে, এটা সহজ। তবে আজকের দিনে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে। যেহেতু এখনকার অনেকেই ভাবে যে ক্যারিয়ার করার পথে এটা একটা বাধা, বিয়ে করাটা। আর আপনার একটা বইও আছে, আপনার একটা লেকচারও আছে এটার উপর, যে মুমিনদের ক্যারিয়ার ভাবো না, যেটা আমি নিজেই বইটা পড়েছি, আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আসলে এখন একজন মুসলিমের ক্যারিয়ারের সাথে বিয়ে কি আসলে কোনো বাধা কিনা? কারণ অবশ্যই কিছু না কিছু সময় তো যাবে এক্সট্রা, কিন্তু কিভাবে সে আসলে হ্যান্ডেল করবে বা তার কি করা উচিত? আচ্ছা, ক্যারিয়ার ক্ষেত্রে আমি মনে করি যে ক্যারিয়ারের ক্ষেত্রে বিয়েটা বাধা না আসলে। কারণ ক্যারিয়ার পার্সু করার ক্ষেত্রে অনেক ধরনের স্ট্রেসফুল কন্ডিশন আসে, যেটা একটা সাকসেসফুল ম্যারেজ যদি আমার থাকে, তাহলে পরে আমি এই স্ট্রেসগুলো রিলিভ হওয়া আমার জন্য সহজ। হ্যাঁ, এবং আমার পুরুষ মানুষ আরও ফোকাস থাকে। পুরুষের উপর যখন দায়িত্ব চাপায় দেওয়া হয়, সে তখন তার সিদ্ধান্তগুলোতে আরও ফোকাস থাকে। এই জন্য অনেকে আমরা দেখতাম ছোটোবেলায় বলতো যে একটু এরকম করতেছে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। মানে বিয়ে দিলে ঠিক হয়ে যায়, মানে পুরুষ মানুষ, এটা একটা কিন্তু কনসেপ্ট যে পুরুষ মানুষের উপর যখন দায়িত্ব চাপায় দেওয়া হবে, তখন সেটি একাই ঠিক হয়ে, মানে একাই সে পুরুষ হিসেবে ফাংশন করবে। সে মানে তরুণ হিসেবে না, কিশোর হিসেবে না, সে তখন পুরুষ হিসেবে ফাংশন করবে। সো আমি মনে করি যে ক্যারিয়ারের ক্ষেত্রে বিয়ে কোনো বাধা তো নাই, বরং এই বিয়েটা আপনার ক্যারিয়ারটাকে, আপনার ফোকাসকে, আপনার পারফরমেন্সকে আরও কনসেন্ট্রেট করবে, আরও সুন্দর করবে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, এবং এটা ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রম অন্যান্য দিক থেকেও আর কি। যেটা মানে আমরা বলেছিলাম যে হয়তো আপনার যে ফ্রেন্ড ছিল যারা স্টুডেন্ট লাইফে বিয়ে করেছে, আমি যাদের দেখেছি, তারা আসলে এখন আলহামদুলিল্লাহ ভালো আমরা করছে। স্টুডেন্ট লাইফে প্রচুর সময় নষ্ট করছি, কিন্তু আমাদের যারা ফ্রেন্ড, আমাদের রুমমেট যারা বিবাহিত ছিল, তারা সময় নষ্ট করতো না। তাদের এখন অনেক অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তারা আদর্শ সন্তান হতে পারছে, তারা আদর্শ বাবা হতে পারছে, আদর্শ স্বামীও হতে পারছে। দেখা যাচ্ছে ওই সময় তারা বাবাকে বিঘার পর বিঘা জমি কিনে দিচ্ছে, কারণ তার ইনকাম আছে। এবং যখন তার ইনকাম আছে, তখন বাবা তার সিদ্ধান্তগুলোকে রেসপেক্ট করতেছে, তার সিদ্ধান্তের উপর রিলাই করতেছে। তো এই বিষয়গুলো আর কি, যে বিয়ে তো একটা ভালো জিনিস, উত্তম জিনিস। হ্যাঁ, কিন্তু এটা যদি আবার ঠিক মতো না হয়, এটা আবার অনেক অশান্তির কারণ। যার কারণে প্রপার টাইমে, প্রপার ওয়েতে যদি এই বিষয়টাকে নেওয়া যায়, তাহলে এটাই আমার ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ সোপান হতে পারে। বুঝতে পেরেছি। আসলে তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হয় যারা ক্যারিয়ারকে বাধা মনে করে, তাদের প্রথমত দেখা উচিত প্র্যাকটিক্যাল এক্সাম্পলই একটা, আই গেস, বড় তারা জেনে যাবে। যারা হয়তো করেছিল, তারা কেউ আসলে নাই কিন্তু এরকম যে আসলে বিয়ে করেছিল, এখন তার অবস্থা খারাপ। আমি এখনো পাই নাই, থাকতে পারে। কিন্তু আসলে যারা চেষ্টা করে তারা আসলে উঠতে পারে, এটা কোনো বাধা না, যেটা আসলে অনেকে তারা ভাবে যাচ্ছে। বিয়ের বাধা কি? বাধায় যদি আসি, বাধা দুইটা বিয়ের ক্ষেত্রে। একটা সাকসেসফুল ম্যারেজ, এই যদি আমাদের এই বয়সে আমরা চিন্তা করি যে 23 to 25 এই বয়সে যদি একটা মূল বাধা, 1 নম্বর বাধা আমি মনে করি স্মার্টফোন অ্যাডিকশন। এবং এখন আমার কাছে অনেক ইনবক্স এরকম আসে যে তার স্বামী বাসায় ফেরার পরে ওই যে ফোনে ঢোকে, মানে ওয়াইফের সাথে কোনো কথাবার্তা এগুলো নাই, ফোনের মধ্যে আছে, ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে রিলস দেখতেছে, গেম খেলতেছে। তো এটা তো আপনি তো ইম্যাচিউর ভাই, আপনার ম্যারেজ কীভাবে সাকসেসফুল হবে?
আপনি ভার্চুয়াল লাইফকে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, আপনার ওয়াইফের সাথে আপনার গল্প করার কথা, আপনার বাচ্চার সাথে আপনার খেলার কথা, আপনি সেগুলো বাদ দিয়ে ভার্চুয়াল লাইফকে প্রায়োরিটি দিচ্ছেন, তো আপনার ম্যারেজ তো আনসাকসেসফুল। এখন এটা যদি আপনি বলি যে না এটা আর্লি ম্যারেজের কারণে সে পস্তাচ্ছে, ওটা তা না, এটা সে যে কোনো ইটসেলফ সময়ে সে ম্যারেজের জন্য আনফিট ছিল। সে যদি 30 বছরে বিয়ে করতো তারপরে সে আনফিট। তাহলে একটা প্রতিবন্ধকতা একটা সাকসেসফুল ম্যারেজের পিছনে আমি মনে করি এইটা। 2 নম্বর হচ্ছে পুরুষরা একটা রোগে আক্রান্ত, মেয়েরা একটা রোগে আক্রান্ত। পুরুষরা যে রোগে আক্রান্ত সে রোগটার নাম হচ্ছে ক্যাপিটালিজম। আচ্ছা পুরুষের মধ্যে একটা পুঁজিবাদী প্রবণতা, সে তার ওয়াইফকেও টাকার মানদণ্ডে মাপতেছে, আয় তো করো না, বোঝো না। আচ্ছা। সে মনে করতেছে আমার কাজটাই বড়, পরিবারে আমার কন্ট্রিবিউশন সবচেয়ে বড়, বিকজ আমি আমি আর্ন করতেছি। আর্ন করতেছি। এবং সো আমি বাইরে ঘরে এসে, যেহেতু আমি সবচেয়ে বড় কঠিন কাজটা আমি করি, সুতরাং ঘরে এসে আমি আরাম করো। আরাম করব, আমি ফোনের মধ্যে থাকবো, আমি রিলস দেখবো, আমি এগুলো করব, আমি এটা মানে ডিমান্ড করি, সে মনে করতেছে ডিজার্ভ করি। এবং ওয়াইফের যে সারাদিনের যে কাজ, এ বেচারি যে সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত খাটতেছে সন্তানগুলোর পিছনে, এটাকে সে ছোট মনে করতেছে এই কাজটাকে। হ্যাঁ, এবার এই যে তার মানে আমাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম অলরেডি আছে। 2 নম্বর হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমাদের অনেক মানে ক্যারিয়ার করার পরে গিয়ে অনেক কিছু, এরপরে আমি বিয়েটা করব। এটাও একটা ক্যারিয়ারিস্টিক চিন্তাভাবনা, একটা পুঁজিবাদী চিন্তাভাবনা, ঠিক না? তাহলে এই দুইটা, এটাতে আমরা পুরুষরা আক্রান্ত, যে আমরা মেয়েদেরকে এই পুঁজিবাদী যে নেচার, এইটার বিরুদ্ধে, এইটার সাথে তাল মিলায়ে আমরা নিজেদেরটাকে বড় মনে করি, আমাদের স্ত্রীদের কাজগুলোকে ছোট মনে করি। আর মেয়েদের মধ্যে যে প্রবলেম সেটা হচ্ছে তাদের মধ্যে ফেমিনিজমের প্রবলেম, ফেমিনিজমের রোগ। এই রোগ থেকে তারা নিজেকে স্বামীর সমান মনে করে। 1 নাম্বার, উই আর ইকুয়াল মানব জাতি অর্থে আল্লাহর সামনে আপনার ইকুয়াল, বাট যখন অ্যাজ এ ইনস্টিটিউশন, পরিবার যখন একটা ইনস্টিটিউশন, তখন একজন অ্যাডমিন, আপনি সাবঅর্ডিনেট, এইটা মানতে হবে। এবং এটা আমাদের এই ফেমিনিজম আমাদের মেয়েদের ভিতর থেকে এই জিনিসটাকে উঠাই নিচ্ছে, এই কারণে ম্যারেজগুলো সাকসেসফুল হতে পারতেছে না। এটা খুবই সূক্ষ্মভাবে ঢুকেও যাচ্ছে। এবং এটা এটা আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন, মানে আমাদের ভিতরের আমাদের হরমোনাল প্রোফাইল, আমাদের ব্রেন ম্যাপিং এভাবেই তৈরি করা যে পুরুষ ডমিনেট করবে। অনেক বই আছে, এগুলোর উপর অনেক বই আছে যে এটা, যার কারণে এইটা মানে আরেকটা দুটো প্রবলেম, এই দুটো রোগের কারণে আমাদের বিয়েগুলো আনসাকসেসফুল হয়। পুরুষের এই রোগটা, হ্যাঁ, দেখা যাচ্ছে যে মেয়েকে সে বিয়ের টাইমে বলছে যে তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধু আপনার মেয়েটাকে আমি চাই। বিয়ের পর কিন্তু আবার ঠিকই খোঁটা দিচ্ছে যে তোমার বাবা মা তো কিছুই দিল না। পুরুষের রোগটা হচ্ছে এইটা, ক্যাপিটালিজম, টাকার মানদণ্ড। টাকার। হ্যাঁ, আর মেয়েদের রোগ হচ্ছে ফেমিনিজম। হ্যাঁ, তারা পরিবারের কাজগুলোকে ছোট মনে করতেছে আমাকে বাইরে সম্মান তালাশ করতে হবে, পারিবারিক জীবনটাকে সে যথেষ্ট মনে করতেছে না তার সুখের জন্য। পারিবারিক জীবনে একটা মেয়ের সমস্ত সুখের কেন্দ্রবিন্দু এইটা। হ্যাঁ, পুরুষের আবার ভিন্ন, পুরুষের আবার হায়ারার্কি পার্সিউ করা, পুরুষের একটা প্রতিপত্তি, প্রভাব, এগুলো টেস্টোস্টেরনের কাজ, যে সে প্রভাব বিস্তার করতে চাবে, প্রতিপত্তি বিস্তার করতে চাবে, বড় হইতে চাবে। মেয়েদের হচ্ছে মাতৃত্ব, মানে কর্তৃত্ব, ঘরোয়া, এইগুলো হচ্ছে তার সুখের জায়গাগুলো ছিল এটা, এবং এটা আমাদের বডির সাথে ম্যাচড। কিন্তু এই ফেমিনিজম এসে যে কাজটা বললো যে মেয়েদেরকে তোমরা অসুখী, ঘরোয়া কাজ তোমাদেরকে অসুখী করে, পুরুষের মতো ক্যারিয়ার পার্সু করতে হবে তোমাদের, তাহলে তোমরা সুখী হতে পারবা। এই যে চেঞ্জ হয়ে গেল 60-এর দশক থেকে, এই কনসেপ্ট আমাদের মেয়েদের শেষ করে দিল। এবং এর ফল হচ্ছে যে আলটিমেটলি তাদের শরীর শেষ হয়ে যাচ্ছে। মেয়েদের এখন যে কোনো ধরনের অসুখ বিসুখ আগে যেগুলো ছেলেদের বেশি ছিল, এগুলো তার মেয়েদের এখন বেশি। কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে অন্যান্য অটো ইমিউন ডিজিজ, এগুলো সব মেয়েদের এখন, সাইকিয়াট্রিক ইলনেস। তারপর হচ্ছে আমাদের কী বলে গর্ভকালীন জটিলতা, এগুলো অনেক বেশি এই সমস্ত কারণে। গর্ভকালে মায়ের স্ট্রেস যদি থাকে, এটা মায়ের গর্ভকালটাকে জটিল করে ফেলে। তো এই যে বিষয়গুলো, এইগুলার মানে মূল কারণ হচ্ছে এই ফেমিনিজমের যে লাইফস্টাইল আমাদের মেয়েদেরকে ধরাই দিচ্ছে। হ্যাঁ, যে একটা বানর গাছ, তুমিও গাছে ওঠো, একটা মাছ তুমিও গাছে ওঠো, কে আগে উঠতে পারো দেখি সে বেটার। এখন বানর তো উঠে পড়বে, পুরুষ মানুষের সমস্যা হবে না, কিন্তু একটা মেয়ের তো কষ্ট হবে, তার বডি তো ওইভাবে তৈরি না, তার সাইকোলজি, ব্রেন ম্যাপ এরকমভাবে তৈরি, হরমোনাল প্রোফাইল এটার সাথে যায় না। তো যার কারণে এই দুটো অসুখ মূলত আমাদের ম্যারেজটাকে আনসাকসেসফুল করে। তো এই দুটো অসুখ থেকে বাঁচার উপায় কি? সাবমিশন টু ইসলাম। পুরুষও তার ক্যাপিটালিস্টিক চিন্তাভাবনা থেকে ইসলামকে সাবমিট করবে, একটা মেয়েও তার ফেমিনিস্টিক চিন্তাভাবনা থেকে ইসলামকে সাবমিট করবে, এগুলো সব বাদ দিয়ে দেবে। দিয়ে যখন দুজনই ইসলামের কাছে যখন সাবমিট করবে, তখন তাদের ম্যারেজ লাইফটা সুন্দর হবে। আসলে আপনি মনে হয় প্রথমে যে এক্সাম্পলটা বলেছিলেন যে আল্লাহর কাছে আমরা যত যাব, হাজবেন্ড ওয়াইফও নিজেদের মধ্যে, একদম তাই, একদম তাই। জাযাকাল্লাহু খাইরান ভাই, মানে আপনার এত কিছু শেয়ার করার জন্য। তো আমাদের পডকাস্টটা শেষ করবো আমাদের বৈঠকের দোয়াটা দিয়ে। তো যারা পডকাস্টটা দেখেছেন, আমার মনে হয় যেটা ভাই শুরুতেই বলেছিলেন যে জ্ঞান অর্জন করা,
সেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, একটা বড় একটা দায়িত্ব, এই বিয়ের দায়িত্বটা, সেটা নিয়ে আগে এটা হয়তো যারা দেখেছেন তারা একটু জ্ঞান পেলেন, কিন্তু এটাতেই শেষ হয়ে যাওয়া যাবে না, আরো অনেক সোর্স আছে, সেগুলো থেকেও আসলে এই সম্পর্কে আরো বেশি জানতে হবে। তো আমাদের পডকাস্টটা শেষ করছি আমাদের বৈঠকের দোয়াটা দিয়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।